ডিয়ার স্টুডেন্ট, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পর্যাবৃত্ত গতি অধ্যায়ের এমসিকিউ ওয়ান শট ক্লাসে। আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আজকের ক্লাসে আমরা পর্যাবৃত্ত গতি অধ্যায়ের 50টা বাছাই করা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ প্রবলেম সলভ করব। এই এমসিকিউ প্রবলেমগুলো তুমি যদি সলভ করতে পারো, আমি তোমাকে এটা কথা দিচ্ছি, তোমার বোর্ড পরীক্ষা বলো বা অ্যাডমিশন টেস্ট বলো, দুইটা জায়গাতেই তোমার এই অধ্যায়ের উপর একটা ভালো দখল থাকবে। আমরা বোর্ড পরীক্ষার জন্য বা ধরো অ্যাডমিশনের জন্য এই অধ্যায়টা পড়ি। এখানে 50টা এমসিকিউ প্রবলেম যেগুলো আছে সেগুলো বইয়ের ধরো খুবই কমন প্রবলেম এমনটা না, একটু ধরো মাথা খাটাইতে হবে, একটু চিন্তা ভাবনা করতে হবে। তুমি যদি পরীক্ষার হলে এসে হঠাৎ করে আনকমন কোনো একটা কনসেপ্ট বা আনকমন কোনো কিছু আসে এই অধ্যায় থেকে, একটু ঘুরাই পেছাই যেন তুমি ধরতে পারো, সেই টাইপের কোশ্চেনগুলো আসলে এখানে আমরা করব। মানে এই 50টা এমসিকিউ প্রবলেম করে তুমি হুবহু কমন পাবা এটা আমি কখনোই বলবো না, এটা আমি বলিও না। বাট আমি তোমাকে এইটুকু গ্যারান্টি দিতে পারি, এই অধ্যায় থেকে যে টাইপের কোশ্চেন আসুক না কেন তুমি সলভ করতে পারবা। মানে আমি এই অধ্যায়ের সকল টপিক এক জায়গায় করে যে সুন্দর সুন্দর এমসিকিউ প্রবলেমগুলো হয়, যেগুলো করার পরে তুমি মনে একটা মানসিক শান্তি পাবা যে বা আমি সুন্দর একটা প্রবলেম সলভ করে ফেলছি, তো সেরকম কিছু প্রবলেম এখানে নিয়ে আসা হয়েছে। তো চলো আমরা শুরু করি। তাহলে প্রথমে একটা স্প্রিংয়ের প্রবলেম দিয়ে আমরা শুরু করি। একটা স্প্রিংয়ের সুন্দর একটা কোশ্চেন আছে, কোশ্চেনটা পড়ো কি বলছে, যে কে স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে কেটে সমান 4 টুকরো করা হলো। এখন এই 4 টুকরোকে আবার যদি শ্রেণীতে সংযুক্ত করা হয় তাহলে তুল্য স্প্রিং ধ্রুবক কত হবে। এটা কিন্তু হিসাব নিকাশ করা লাগে না, খুবই সহজ জিনিস, প্রশ্ন পড়ে উত্তর দেওয়া যায়। স্প্রিং ধ্রুবক ছিল কে, কেটে 4 টুকরা করছি, আবার ওগুলাকে যদি শ্রেণীতে যুক্ত করি তাহলে তো আমি আবার মূল স্প্রিংটাই তৈরি করতেছি, তাহলে তার স্প্রিং ধ্রুবক কত হবে, কেই হবে। এবার তুমি যদি হিসাব নিকাশ করতে চাও, একটা শর্টকাট কথা তোমাদের বলছিলাম, স্প্রিংকে কেটে যখন টুকরো টুকরো করব, যত সমান টুকরা করব স্প্রিং কনস্ট্যান্ট হবে তত গুণ। 3টা সমান টুকরা করলে 3 গুণ, 4টা সমান টুকরা করলে 4 গুণ। তো বলা হচ্ছে কয় টুকরা করা হলো, 4 টুকরা করা হলো। তাহলে এটা হচ্ছে একটা স্প্রিং, যে স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কে, কেটে সমান 4 টুকরা, 1 2 3 4, প্রত্যেক টুকরা 4K, 4 গুণ করে হবে। এবার এদেরকে যদি আমি আবার শ্রেণীতে যুক্ত করে দিই তাহলে তুল্য কত হবে। শ্রেণীতে সূত্র কি, 1/k1 1/k2 1/k3 ডট 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 দিয়ে আবার তার ইনভার্স। তাহলে 1/4k 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 দেন আবার তার ইনভার্স। তাহলে 4/4k 4/4k তার ইনভার্স, 4 4 কাটাকাটি, 1/k তার ইনভার্স মানে কে। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে অপশন এ। 2 নম্বর একটা সরলছন্দিত স্পন্দনের এমসিকিউ। বলা হচ্ছে একটি কণা সরলছন্দিত স্পন্দনে স্পন্দিত হচ্ছে যার বিস্তার +a - a। সাম্য অবস্থা হতে x = a/2 তে যেতে সময় t1 আর x = a/2 থেকে x = a মানে বিস্তারে, পজিটিভ বিস্তারে যেতে সময় t2 হলে সম্পর্কটা বলো। t1 = t2 নাকি t1 > t2 নাকি t2 > t1 নাকি t2 = 2 × t1। দেখো, আমরা সরলছন্দিত স্পন্দনের হিসাব নিকাশ করার সময় সরলছন্দিত স্পন্দনের আত্মাটা বের করে নিব। কোনো কিছু যদি বুঝতে না পারি, সরলছন্দিত স্পন্দন সরল রৈখিক গতি, এর ক্ষেত্রে এই কৌণিক ব্যাপারটা বোঝা খুব ডিফিকাল্ট হয়। এই কারণে আমরা কি করি, এর আত্মাটাকে টেনে বের করে নিই। অনেকে এখানে একটা কথা বলতে পারো যে দেখেন ভাই, সরলছন্দিত স্পন্দনের এই যে সরল রৈখিক গতি, এভাবে ধরেন এটা হচ্ছে সাম্য অবস্থা, এটা হচ্ছে x = 0, এটা হচ্ছে x = +a, এটা x = -a। তাহলে দেখেন আমাদের বলছে সাম্য অবস্থা থেকে a/2, তাহলে সাম্য অবস্থা থেকে অর্ধেক a/2, এটা a/2, এখানে যেতে সময় t1, আর a/2 থেকে এতে যেতে সময় এটা হচ্ছে t2। তো ভাই তো খুবই সহজ, বোঝাই যাচ্ছে t1 আর t2 সমান পথ। 0 থেকে a/2 হাফ, এর অর্ধেক, আবার a/2 থেকে a আবার অর্ধেক। তাহলে এটা হচ্ছে t1, এটা হচ্ছে t2, যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব। তাহলে কি হবে, সমান সমান সময় লাগবে, t1 এবং t2 সমান হবে। অনেকে এটা ভাবতে পারো এবং অনেকে এটাই দাঁড়াইছে যে এইটাই দাঁড়াইছে। উত্তর হচ্ছে না, এটা হবে না। দেখো, আমি এর আত্মাটা বের করে নিব। আত্মাটা কি, আত্মাটা হচ্ছে বৃত্তাকার গতি, মনে আছে? তাহলে এবার দেখো, সাম্য অবস্থা মানে হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে সাম্য অবস্থা। এখান থেকে a/2 তে যেতে সময়, a/2 কোথায়, a/2 এখানে, আর এ কোথায়, এ হচ্ছে এই পয়েন্টে। তাহলে এখান থেকে দেখো, এখান থেকে এই পয়েন্টে যেতে সময় যেটা, এখান থেকে এই পয়েন্টে যেতে আরও বেশি দূরত্ব, বৃত্তাকার পথে আরও বেশি দূরত্ব, বেশি কৌণিক দূরত্ব।
তাহলে সময়টা অন্য একটা সময় লাগবে, দুইটা সময় আসলে সেম সময় লাগবে না। তাহলে বৃত্তাকার গতির ক্ষেত্রে এখান থেকে এখানে যাইতে সময় এটা t1, আর এখান থেকে এখানে যাইতে সময় এটা t2। এবার হিসাব নিকাশ করবা, কৌণিক বেগ কত? কৌণিক বেগ হচ্ছে ওমেগা, কৌণিক বেগ ওমেগা। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করো, এই দূরত্বটা হচ্ছে a/2, এইটুকু a/2। দেখো তো এই যে কোণটা তৈরি হলো, এই যে থেটা কোণটা তৈরি হলো, এই কোণটাকে আমি বললাম θ1 প্রথম ক্ষেত্রে। আবার এখান থেকে যখন এখানে যাচ্ছে, এখানে যখন যাচ্ছে এই কোণটাকে আমি বললাম θ2। আমরা কি জানি, এস ইকুয়াল টু ভিটির মতো থেটা ইকুয়াল টু ওমেগা টি জানি না, θ1 বা থেটা ইকুয়াল টু ওমেগা টি। ওকে, তাহলে এই ক্ষেত্রে θ1 ইকুয়াল টু ওমেগা, ওমেগা একই থাকবে, একই কৌণিক বেগে ঘুরছে, ওমেগা t1। আর এই যে θ2, এই θ2 ইকুয়াল টু হবে ওমেগা t2। বুঝতে পারছো? ওমেগা সেম। এবার আমাদের দেখতে হবে কোনটা বড়, θ1 θ2। আমি যদি ভাগ দিই, দেখো θ1 বাই θ2, ওমেগা ওমেগা কাটাকাটি, t1 বাই t2। এবার θ1 আর θ2 এর মধ্যে দেখতে হবে কোনটা বড় কোনটা ছোট, নাকি দুটো কোণই সমান। তাহলে আসো, কোণ θ1 এইটা হচ্ছে a/2, এই দূরত্বটা তো a, তাই না? এটা কি ব্যাসার্ধ না? তাহলে ব্যাসার্ধটাই তো এইটা, এই যে এটাই তো ব্যাসার্ধ, দেখো এটাই তো ব্যাসার্ধ, এটাই তো a। তাহলে এটা, এই দূরত্বটা a, আবার এই দূরত্বটা a। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই কোণটা θ1, লম্ব আর অতিভুজ দেওয়া আছে, তাহলে সাইন θ1 সাগরের লবণ a/2 অতিভুজ a, তাহলে a কাটাকাটি হাফ। তাহলে অতএব θ1 ইকুয়াল টু সাইন ইনভার্স হাফ। তো সাইন ইনভার্স হাফ কত? 30 ডিগ্রি, সাইন ইনভার্স হাফ 30 ডিগ্রি। তাহলে এই কোণটা 30 ডিগ্রি, তাহলে θ2 কত হবে? 90, এই যে টোটালটা 90। তাহলে 90 থেকে এটুকু বাদ দাও, এটুকু বাদ দাও, তাহলে θ2 পাওয়া যাবে। তাহলে θ2 হবে 60 ডিগ্রি। তাহলে θ1 এটা হইলে θ2 হবে 60 ডিগ্রি। আর কি কিছু বলা লাগবে? দেখো θ1 বাই θ2, t1 বাই t2। তাহলে θ1 এর মান লেস দেন θ2, θ1 লেস দেন θ2। তাহলে অতএব t1 লেস দেন t2। তাহলে t2টা বড় হবে, t1টা ছোট হবে। এই বোঝা গেছে? এই তো সহজ জিনিস। তো কি করতে হবে? সরল সন্ধিতে স্পন্দন করি, আত্মা টেনে বের করে নিয়ে আসতে হবে। আর আত্মাটা কি হবে? বৃত্তাকার গতি। বুঝতে পারছো? কেউ যদি ভাবো সমান দূরত্ব সমান সময় লাগবে, না ভাই, হবে না। এটা বলা হচ্ছে একটি স্প্রিং, যার স্প্রিং কনস্ট্যান্ট কে এর মান দেওয়া আছে। বলা হচ্ছে এর সঙ্গে m 0.5 কেজি ভর যুক্ত আছে। ব্লকটিকে এত মিটার সরিয়ে, মানে এত মিটার টেনে ছেড়ে দিলে সর্বাধিক বেগ কত হবে? সর্বাধিক বেগ ভি ম্যাক্স বের করতে বলছে। তাহলে ভি ম্যাক্স এটা ইকুয়াল টু ওমেগা এ। আমি কতটুকু টেনে ছেড়ে দিচ্ছি? 0.1 মিটার টেনে। এটাই তো তাহলে বিস্তার। যতটুকু টেনে বা যতটুকু সরিয়ে ছেড়ে দিব, এই যে ধরো স্প্রিংয়ের সাথে এই যে ব্লকটা রাখা আছে, এটাকে যতটুকু টেনে ছেড়ে দিব সেটাই তো বিস্তার। তো এটাই তো বিস্তার দেওয়া আছে। আমাদের লাগবে ওমেগা, কে দেওয়া আছে, এম দেওয়া আছে। ওমেগা ইকুয়াল টু √ কে ডিভাইডেড বাই এম ইন্টু এ। নাও এবার মান বসো। তাহলে √ কে 200, এম এর মান 0.5 ইন্টু 0.1। তাহলে √200.5 গুণ 0.1, তাহলে 2 মিটার পার সেকেন্ড। তাহলে অপশন এ। বোঝা গেছে? অপশন এ। সূত্রগুলো জানতে হবে। সূত্র যদি মাথায় থাকে তাহলে তুমি ম্যাথ পারবা, আর সূত্র যদি মাথায় না থাকে তাহলে কিন্তু ম্যাথ করা কঠিন হয়ে যাবে। ওকে, 4 নম্বর, একটি সিম্পল পেন্ডুলাম মানে সরল দোলক, একে চাঁদে নিয়ে যাওয়া হলো, যেখানে জি এর মান 1.6। বলছে যদি পৃথিবীতে তার দোলনকাল 2 সেকেন্ড হয়, তবে চাঁদে দোলনকাল কত? চাঁদে নিয়ে গেছি আমি, কার্যকর দৈর্ঘ্য সরল দোলকের পেন্ডুলামের কার্যকর দৈর্ঘ্যের কোনো চেঞ্জ করি নাই। তাহলে চাঁদে নিয়ে গেলে কি চেঞ্জ হয়ে গেল? চেঞ্জ হয়ে গেল অভিকর্ষ ত্বরণ জি। টি ইকুয়াল টু 2π√L ডিভাইডেড বাই জি। জি এর সাথে সম্পর্ক, তাহলে টি এর সাথে জি এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক। তাহলে t1 বাই t2 ইকুয়াল টু √G2 বাই G1। তাহলে পৃথিবীতে দোলনকাল 2, ধরো t1 2, তাহলে t1 যদি 2 হয়, পৃথিবীতে অভিকর্ষ ত্বরণ অর্থাৎ G1 9.8, চাঁদে অভিকর্ষ ত্বরণ G2 হচ্ছে 2 না তো 1.6। তাহলে চাঁদের দোলনকাল t2টা কত হবে? এই t2টাই আমরা বের করতে চাই। তাহলে আসো দেখি, √1.6 ডিভাইডেড বাই 9.8, এটা 2 ভাগ অ্যান্সার দিয়ে 2 ভাগ অ্যান্সার, তাহলে 4.94। হ্যাঁ,
ডি, অপশন ডি 4.94। জাস্ট হিসাব, ক্যালকুলেটর ইউজ করবা, উত্তর চলে আসবে। ওকে, কে বল ধ্রুবকের একটি স্প্রিং, আবারও একটা স্প্রিংয়ের ম্যাথ। কে বল ধ্রুবকের একটা স্প্রিং, এ টি পরিমাণ টান বল প্রযুক্ত করা হলো। টি পরিমাণ টান বল, এটি কিন্তু পর্যায়কাল না, বল এফ আর কি, ঠিক আছে, বল এফ। এবার ফলে এর প্রসারণ এক্স পরিমাণ হয়। এই অবস্থায় স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তি কত? বা স্প্রিংয়ে সঞ্চিত বিভব শক্তির সূত্র কি? হাফ কে এক্স স্কোয়ার। আর স্প্রিংয়ে প্রযুক্ত বল, এই যে টান বল, স্প্রিং এটা স্বাভাবিক অবস্থায় আছে, এক্স পরিমাণ সরণে স্প্রিংয়ে প্রযুক্ত টান বল, তাহলে বল এফ ইকুয়াল টু আমরা কি লিখি? এফ ইকুয়াল টু কে এক্স লিখি না? তো এফের জায়গায় হবে টি, টি ইকুয়াল টু হবে কে এক্স। তাহলে এখানে কে এক্স এক্স ডিভাইডেড বাই টু, তাহলে কে এক্স মানে টি, তাহলে টি এক্স ডিভাইডেড বাই টু। এবার দেখো আছে কিনা, টি এক্স ডিভাইডেড বাই টু। ও আচ্ছা, কে দিয়েও লিখতে হবে, তাহলে অপশানে যদি এটা থাকতো তাহলে এটা বসাইতাম, তাহলে অপশানে কে দিয়ে আছে। ওকে, তাহলে ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, আমার এক্সটাকে সরাইতে হবে, তাহলে অতএব এক্স ইকুয়াল টু টি ডিভাইডেড বাই কে, তাহলে হাফ কে এক্স স্কোয়ার টি স্কোয়ার ডিভাইডেড বাই কে স্কোয়ার, তাহলে উপরে টি স্কোয়ার আর নিচে টু ইন্টু কে, কে স্কোয়ার কাটাকাটি করে নিচে একটা কে, তাহলে টি স্কোয়ার ডিভাইডেড বাই টু কে, অপশন বি। সহজ না? দেন একটি এসআই সিস্টেমে কণার গতি বেগের সমীকরণ দেওয়া আছে, ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। যদি এক্স ইকুয়াল টু এ বাই টু হয় তাহলে বেগ কত বসে দাও? এক্স ইকুয়াল টু এ বাই টু, তাহলে ভি ইকুয়াল টু ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স, এক্স হচ্ছে এ বাই টু, তাহলে এ স্কোয়ার ডিভাইডেড বাই 2 এর বর্গ 4। জাস্ট হিসাব, তাহলে নিচে 4 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার 3 এ স্কোয়ার এর রুট, তাহলে উপরে ওমেগা রুট ওভার 3a আর নিচে 4-এর যদি বর্গমূল করা হয় তাহলে কত? 2। তাহলে অপশন দেখি কোথায় আছে, রুট 3 ওমেগা এ ডিভাইডেড বাই 2, অপশন এ। ওকে, তারপর এইবার দেখো, এইটা তোমাদের ক্লাসে করানো, একাডেমিক ক্লাসে এটা করানো, অফলাইনেও করাইছি, অনলাইনেও একাডেমিক ক্লাসে করাইছি। একাডেমিক ক্লাসের উপর কিছু নাই, সাইকেলের যে ক্লাস, তুমি যদি ফার্স্ট ইয়ার থেকে সাইকেলের ক্লাসগুলো করতে পারো, একেবারে একটা রুটিন মেইনটেইন করে সাইকেলের ক্লাসগুলো তুমি যদি ঠিকঠাকভাবে করতে পারো, এই ক্লাসই হচ্ছে মনে করো যে তোমার কাছে স্বর্ণের মতো দামি। এই ক্লাসগুলাই তোমাকে পরবর্তীতে অ্যাডমিশন টেস্টে আসল উপকারটা দিবে। বুঝতে পারছো? আমরা কি করি, অনেকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ভালোভাবে পড়াশোনা করি না, পড়াশোনা না করে এসে বোর্ড পরীক্ষার আগে আগে ওয়ান শট ক্লাসের পিছনে ছুটি, তারপর অ্যাডমিশনের সময় শর্ট যে ক্লাসগুলো তার পিছনে ছুটি। তো দেখো, এই কাজটা করা লাগে না, এই যে শর্ট ক্লাস বা তাড়াতাড়ি কম ক্লাসে তাড়াতাড়ি শিখে যাওয়া, এই জিনিসগুলো ধরো যে তাড়াহুড়া করে খাওয়া লাগে না যদি তুমি ফার্স্ট ইয়ার থেকে খুব ভালো করে পড়াশোনা করো। দেখো, এই প্রবলেমটা খুবই সুন্দর একটা প্রবলেম। দুটো স্প্রিং শ্রেণীতে সংযুক্ত আছে, দেন তার মাথায় একটা এম ভরের ব্লক রাখা আছে। এবার বলা হচ্ছে এম ভরের এই ব্লকটাকে যদি একটু টেনে ছেড়ে দেওয়া হয়, এটা যদি এ বিস্তারে স্পন্দিত হতে থাকে এম ভরের ব্লকটা, তাহলে এম ভরের ব্লকটা যদি এভাবে স্পন্দিত হতে থাকে তাহলে পি বিন্দুও কিন্তু স্পন্দিত হতে থাকবে, পি বিন্দু স্পন্দিত হতে থাকবে। এম ভরের ব্লকটা এর যদি বিস্তার এ হয় তাহলে পি বিন্দুর বিস্তারটা কত হবে, এটাই আমাদের বের করতে হবে। দেখো তো, আমি যেহেতু ক্লাস একবার করাইছিলাম, এখানে আরেকবার একটু দেখাই দিই। এই যে স্প্রিংটা, এই আরেকটা স্প্রিং, দেন তারপরে এই ব্লকটা সংযুক্ত। এবার তুমি খেয়াল করো, যখন আমি স্প্রিংটাকে টেনে ছেড়ে দিব, মানে এই ব্লকটাকে টেনে এদিকে টেনে ছেড়ে দিব, এটা দুলতে থাকবে। তাহলে প্রসারণশীল অবস্থায় একটু দেখো, প্রসারণশীল অবস্থায় এই দেখো, প্রসারণশীল অবস্থায় এই যে ব্লকটা এখানে একটু খেয়াল করে দেখো তো, ব্লকটার আদি অবস্থা ছিল এটা, যখন প্রসারণশীল অবস্থায় তখন এখানে চলে গেছে না? তাহলে যদি এভাবে স্পন্দিত হয় তাহলে কত বিস্তারে স্পন্দিত হচ্ছে? এই যে এত বিস্তারে, এতটুকু টেনে ছেড়ে দেওয়া হয়েছে। ধরো এটা এক্স, সেই এক্সটাই হচ্ছে বিস্তার, এক্স ইকুয়াল টু এ। আচ্ছা, যদি এই প্রসারণটা এক্স হয়, এখান থেকে এখানে এই প্রসারণটা যদি এক্স হয়, তো তুমি বলো এই এক্স প্রসারণটা কি শুধু এই স্প্রিংটা ঘটাইছে? বলো, K2 এবং K1 দুইটা স্প্রিং, এই যে এক্স প্রসারণটা এখান থেকে যদি এখানে আসে তাহলে সেটা কি শুধু এই স্প্রিংটা আসছে, এই স্প্রিংটাই প্রসারিত হয়েছে? এই এক্স সরণের জন্য কি শুধু এই স্প্রিংটা দায়ী? না, এই স্প্রিংটাও একটু প্রসারিত হয়েছে, এই স্প্রিংটাও একটু প্রসারিত হয়েছে, দুইটা স্প্রিংই কিন্তু প্রসারিত হয়েছে। তাহলে একটা জিনিস চিন্তা করে দেখো, এই স্প্রিংটার প্রসারণ x1 ধরি, এই স্প্রিংটার প্রসারণ x2,
দুটো মিলে এই যে প্রসারণ এক্স, তাহলে এক্স ইকুয়াল টু হচ্ছে x1 প্লাস x2, বুঝতে পারছো? দুইটা মিলে x1 প্লাস x2। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই স্প্রিংটার প্রসারণ x2, এই স্প্রিংটার প্রসারণ x1, দুটো মিলে এখান থেকে যখন এখানে, এটাই তো টোটাল প্রসারণ, তাই না? এটাই তো টোটাল প্রসারণ, তাহলে সেটা হচ্ছে x1 প্লাস x2। এইবার আসো তো, আমি যদি জিজ্ঞেস করি এই স্প্রিংটা কতটুকু প্রসারিত হয়েছে, এটা ছিল আমাদের পি বিন্দু, দেখো এইটা ছিল আমাদের পি বিন্দু, পি বিন্দুটা আগে ছিল এখানে, কিন্তু পি বিন্দুটা এখন এখানে, যখন এই যে স্পন্দিত হচ্ছে তখন এখানে। বলো পি বিন্দুর সরণ যেটা হয়েছে সেটা কি x1 প্লাস x2, সেটা কি এ? না। দেখো তুমি দেখলেই তো বোঝা যাবে, চোখের আন্দাজেই তো বোঝা যায় এটার প্রসারণটা বেশি, কারণ এই ভরটা যখন প্রসারিত হয়েছে তখন এও আছে এও আছে, দুইজন মিলে প্রসারিত হয়ে এই ভরটাকে প্রসারিত করে দিছে। দুইটো স্প্রিংয়ের প্রসারণ এখানে আছে এই এর মধ্যে, কিন্তু পি বিন্দুর প্রসারণে এই স্প্রিংটার প্রসারণ নাই, এটা তো সামনে আছে। তাহলে পি বিন্দু এখান থেকে যখন পি বিন্দু এটা যখন এভাবে স্পন্দিত হবে তখন এটাও তো আগে গেছে, তাহলে পি বিন্দুটা এতটুকু আগে গেছে, পি বিন্দুর যে প্রসারণটা সেটা কার প্রসারণ, কোন স্প্রিংটার প্রসারণ? ফিল করো, পি বিন্দুর প্রসারণটা কে ঘটাইছে? এই স্প্রিংটাই ঘটাইছে না K1 কনস্ট্যান্টের? তাহলে এইটা হচ্ছে প্রথম স্প্রিংটা K1-এর প্রসারণ, দ্যাট ইজ x1। তাহলে এম ভরের এই ব্লকটা, এটা যদি এ বিস্তারে দুলতে থাকে অর্থাৎ x1 প্লাস x2, ভালো করে বুঝো x1 প্লাস x2, তাহলে পি বিন্দু কত বিস্তারে দুলবে? জাস্ট x1। এই x1-এর মানটা আমাদের বের করতে হবে। দুটো স্প্রিং কিসে আছে? শ্রেণীতে আছে। শ্রেণীতে কি সেম? বল সেম, প্রসারণ আলাদা, এফ সেম। আমি যদি দেখো এটাকে এখান থেকে এখানে নিয়ে আসছি, ধরো এফ পরিমাণ বল দিয়ে টানছি, তাহলে এফ পরিমাণ বল দিয়ে টানলে এই স্প্রিংয়ে প্রযুক্ত বল এফ, আবার এই স্প্রিংয়েও প্রযুক্ত বল এফ, বল সেম থাকবে, শ্রেণীতে বল সেম থাকে, প্রসারণ আলাদা হয়। এই স্প্রিংটার প্রসারণ x2, এই স্প্রিংটার প্রসারণ x1, দুটো স্প্রিংয়ের আলাদা প্রসারণ, তাহলে বল সেম থাকবে, প্রসারণ আলাদা হবে। আমরা কি চাই? আমরা চাই পি বিন্দুর বিস্তার, পি বিন্দুর বিস্তার মানে x1, এটা বের করতে চাই। তাহলে এর জন্য যদি আমরা সূত্র লিখি f ইকুয়াল টু কি K1 x1, f ইকুয়াল টু K1 x1, এর জন্য এতে প্রযুক্ত বল f আর f ইকুয়াল টু kx, তাহলে K1 x1, আমাদের x1-এর মানটা বের করতে হবে। তাহলে অতএব x1 ইকুয়াল টু f ডিভাইডেড বাই K1, দেখো এটুকু দেখেই অ্যান্সার বলে দেওয়া যায়, নিচে K1 দিয়ে ভাগ হবে, তাহলে নিচে K1 দিয়ে ভাগ, নিচে K1 দিয়ে ভাগ কোথায় আছে? নিচে K1 দিয়ে ভাগ নাই, কোথাও নাই, নিচে K1 দিয়ে ভাগ কোথাও নাই, তাহলে তো আপাতত বলা যাচ্ছে না কোনটা অ্যান্সার। অপশন কি ভুল টুল আছে নাকি? আচ্ছা দাঁড়াও দেখি আর একটু। এবার আসো, তাহলে আমরা এখানে এফ এর মানটা বসাই দিতে পারলেই হয়। আচ্ছা K1 K1 মনে হয় কাটাকাটি যাবে, K1 উপরে এফ, K1 K1 কাটাকাটি যাবে, তাহলে উপরে K2 পড়ে থাকবে, মেবি অপশন এটা। আচ্ছা তারপরও দেখি আমরা কি কোনটা হয়। এবার এফ লাগবে, এফ হচ্ছে বল, কতটুকু বল সেটা আমাদের লাগবে। তাহলে বল এফ, এফ ইকুয়াল টু কি? এফ ইকুয়াল টু হচ্ছে পুরো তুল্য, এই দুইটার তুল্য, তুল্য হচ্ছে কে শ্রেণীতে আছে KS ইন্টু টোটাল হচ্ছে প্রসারণ, টোটাল প্রসারণ কত? x। এবার শ্রেণীতে তুল্য হচ্ছে উপরে দুটোর গুণফল আর নিচে দুটোর যোগফল, এই যে K1 প্লাস K2, উপর দুটোর গুণফল নিচে দুটোর যোগফল, তাহলে উপরে K1 K2 নিচে K1 প্লাস K2, x মানে হচ্ছে a, তাহলে এই মানটা নিয়ে এখানে বসাই, তাহলে অতএব x1 K1 K2 a K1 প্লাস K2, এটা হচ্ছে f তাকে ভাগ K1 দিয়ে, তাহলে K1 দিয়ে ভাগ, K1 কাটাকাটি, K2a ডিভাইডেড বাই K1 প্লাস K2, ঠিক আছে? K2a ডিভাইডেড বাই K1 প্লাস K2, এই যে অপশন বি হয়ে গেছে। বুঝতে পারছো? ক্লিয়ার? এই এদের তুল্য কত? তুল্য হচ্ছে KS, এদের তুল্য KS, প্রযুক্ত বল F, টোটাল সরণ x, তাহলে F ইকুয়াল টু KS ইন্টু x। এবার KS শ্রেণীতে তুল্য, উপরে দুইটার গুণফল নিচে দুইটার যোগফল। পৃথিবীর ব্যাস বরাবর সুরঙ্গ পথে একটা কণার SHM গতিতে গ্রাফের কি বনাম কি সেটা বলে দিছে যে ভেলোসিটি ভার্সেস ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ v বনাম x। আচ্ছা সুরঙ্গ পথে কোনো বস্তু কণার গতি SHM গতি, তার মানে সহজ হিসাব, সরল ছন্দিতে স্পন্দনের বেগ বনাম সরণের গ্রাফ, বেগ বনাম সরণের গ্রাফ কি হবে ভাই? বেগ বনাম সরণের গ্রাফ কি হবে? উপবৃত্ত হবে, হাইপারবোলা হবে, তাই না? কিভাবে বললাম? এই যে v ইকুয়াল টু ওমেগা রুট ওভার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বর্গ করে দাও, v স্কোয়ার ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, v স্কোয়ার এটা ইকুয়াল টু ওমেগা স্কোয়ার a স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার।
এই ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসো, ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। এবার ডিভাইড করে দাও ওমেগা স্কোয়ার এ স্কোয়ার দিয়ে, কারণ এখানে আমার 1 লাগবে। তাহলে দেখো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, তাহলে ওমেগা স্কোয়ার কাটাকাটি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার, এক্স স্কোয়ার ডিভাইডেড বাই বিস্তার এ স্কোয়ার, তারপর ভি স্কোয়ার ডিভাইডেড বাই ওমেগা এ তার হোল স্কোয়ার ইকুয়াল টু কী থাকলো 1। এবার এটাকে মিলাও তো, এই যে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার ইকুয়াল টু 1, এটা কার গ্রাফ? এক্স বাই এ ওয়াই বাই বি ইকুয়াল টু 1, এটা সরল রেখা, এটা সরল রেখা। কিন্তু এটা কি? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, মাঝখানে প্লাস আছে, তাহলে এটা কি? এটা উপবৃত্ত, উপবৃত্ত। তাহলে গ্রাফটা হবে এরকম উপবৃত্তের গ্রাফ। এই এটা ক্ষুদ্র অক্ষ, এটা বৃহৎ অক্ষ। বৃহৎ অক্ষের দূরত্ব 2a, এই যে এ আছে না 2a, এ 2a, ক্ষুদ্র অক্ষ বি বি 2b। তাহলে এখানে কি হবে? এখানে কি হবে দেখো তো, এক্স স্কোয়ারের নিচে কি আছে? এ স্কোয়ার, তাহলে এটা হবে 2 ক্যাপিটাল লেটারে। তার মানে এটা দেখো এক্স ইকুয়াল টু প্লাসে, দেখো এখান থেকে এইটুকু প্লাসে, এখান থেকে এইটুকু মাইনাসে, এক্স ইকুয়াল টু মাইনাসে। হ্যাঁ তাই তো, তাহলে এ আর এ 2 ক্যাপিটাল লেটারে। এটা দেখো তো সর্বোচ্চ বেগ না, দেখো তো বেগের সর্বোচ্চ মান না, তাহলে এইটা ওমেগা এ হওয়া উচিত না? দেখো তাই হবে। ভি স্কোয়ারের নিচে কি? ওমেগা এ হোল স্কোয়ার, তাহলে এটা ওমেগা এ, এটা মাইনাস ওমেগা এ। দেখো হয়েছে কিনা? তাহলে এটা কি হবে? উপবৃত্ত, অপশন ডি। তারপর একটি সাধারণ দোলকের দোলনকাল, এবার আমাদের বলছে টাইম পিরিয়ড টি এবং তার দৈর্ঘ্য এল। যদি দৈর্ঘ্য 4 গুণ করা হয় তাহলে দোলনকাল কত শতাংশ বাড়বে? শতকরা বৃদ্ধি চাইছে, কত শতাংশ বাড়বে? সম্পর্ক কার সাথে কার? একটি সাধারণ দোলকের দোলনকাল এবং দোলনকাল টি এবং তার দৈর্ঘ্য এল। তাহলে দোলনকাল এবং টি এর মধ্যে সম্পর্ক, তার মানে জিটা কনস্ট্যান্ট থাকবে। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। জিকে আমি পরিবর্তন করব না, টি এর সাথে পরিবর্তন হচ্ছে এল এর, টি এর সাথে এল এর পরিবর্তন। দৈর্ঘ্য 4 গুণ করা হলে দোলনকাল কত গুণ হবে? আগে সেইটা বলো, দোলনকাল কত গুণ হবে সেটা বলো, কত শতাংশ বাড়বে ওটা পরে। তাহলে টি এর সাথে এল এর সম্পর্ক হচ্ছে বর্গমূলের সমানুপাতিক। দৈর্ঘ্য যদি 4 গুণ করা হয় তাহলে টি হবে 2 গুণ, 2 গুণ হবে। তাহলে 2 গুণ হওয়া মানে কি? 1 গুণ বৃদ্ধি পাওয়া। 2 গুণ হওয়া মানে 1 গুণ বৃদ্ধি পাওয়া, তার মানে 100% বাড়বে। কি আমার কথা বুঝতে পারছো? 2 গুণ হবে, অর্থাৎ টি প্রাইম হবে আগে যা ছিল টি তার দ্বিগুণ। দ্যাট মিন্স টি প্লাস টি, অর্থাৎ 1 গুণ বাড়বে, অর্থাৎ টি প্লাস টি এর 100%, 100%। তাহলে 100% বাড়বে। তাহলে আমাদের কাছে কত শতাংশ বাড়বে? 100% বাড়বে, 100%। ওকে, ডান। একটি দোলকের কার্যকর দৈর্ঘ্য 1% হবে। এটা 1% বাড়ালে এর দোলনকালের পরিবর্তন কি হবে? দেখো 1% খুবই সামান্য। আমি তোমাকে এই টাইপের এমসিকিউ প্রবলেম সলভ করার কিন্তু ট্রিক্স শিখাই দিয়েছিলাম। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, প্রথম অধ্যায়ের টোটকা দিয়ে করতে হবে। টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি, কার্যকর দৈর্ঘ্য মাত্র 1% বাড়াইতে হবে। জিটা কনস্ট্যান্ট থাকবে, 2 পাই কনস্ট্যান্ট, তাহলে ডেল টি বাই টি মনে পড়ে? ডেল টি বাই টি, জি কনস্ট্যান্ট থাকবে, 2 পাই তো এমনিই কনস্ট্যান্ট। এল এর সাথে সম্পর্ক ডেল এল বাই এল, এল এর পাওয়ার রুট মানে হাফ, তাহলে সামনে হাফ চলে আসবে। কি মনে পড়ে? এটা কোন অধ্যায়ে শেখা জিনিস? প্রথম অধ্যায়ে শেখা জিনিস, যে টি এটা ইকুয়াল টু 2 পাই রুট ওভার জি রাখো এল টু দি পাওয়ার হাফ, এটা কনস্ট্যান্ট। তাহলে টি এর পরিবর্তন হবে এল এর পরিবর্তন হলে, তাহলে কি লিখবো? ডেল টি বাই টি। টি এর ত্রুটি, টি এর পরিবর্তন, ঠিক আছে, টি এর পরিবর্তন, এটা ডেল এল বাই এল, সামনে কত? সামনে হাফ। তাহলে এবার হাফ আসো, ডেল এল বাই এল এটাই তো দেওয়া আছে, বলছে দৈর্ঘ্য এত % বাড়ালে, বাড়ানো মানে পজিটিভ, ডেল এল বাই এল প্লাস 1%, এই যে বসাও, এখানে প্লাস বসাইতে হবে কারণ বাড়ানো হয়েছে, প্লাস 1%, তাহলে কত হচ্ছে? 1/2%। এটা প্লাস না মাইনাস? প্লাস। তার মানে দোলনকাল 1/2% বাড়বে, দোলনকাল 1/2% বাড়বে। এবার দেখো অপশন এটা আছে কিনা। তাহলে দোলনকাল 0.5% বেড়ে যাবে, 0.5% কমে যাবে, এই দুইটা তো হবেই না, তাহলে 0.5% বেড়ে যাবে। ডান। দোলনায় বসে দোল খেতে খেতে কোনো বালক যদি দোলনার উপর উঠে দাঁড়ায় তাহলে কি হবে? অনেকে মনে করতে পারে ভাই একই থাকবে দোলনকাল, ওই বালকই তো, ওই বালক তার উঠে যায় না, ওই বালকই আছে। বালক একটু উঠে দাঁড়াইছে, উঠে দাঁড়াইলে কি হবে? উঠে দাঁড়াইলে তোমাদের আমরা ক্লাসে করাইছিলাম যে একটা পানি ভর্তি একটা
সরল দোলকের বব, এটা থেকে ছিদ্রপথে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে যাচ্ছে। তাহলে দুলতে থাকা অবস্থায় পানি পড়ে যেতে থাকলে দোলনকালের কী পরিবর্তন হবে? দুলতে থাকা অবস্থায় পানি পড়ে যেতে থাকলে ভারকেন্দ্র নিচে নেমে যাবে। ভারকেন্দ্র নিচে নেমে যেতে থাকলে কার্যকর দৈর্ঘ্য এল এর মানটা বেড়ে যাবে। আর টি সমানুপাতিক √L। কার্যকর দৈর্ঘ্য বাড়লে দোলনকালটা বাড়বে। কী কথা বুঝছো? তাহলে দোলনকালটা বাড়বে। কি ক্লিয়ার? আবার সমস্ত পানি পড়ে গেলে, সমস্ত পানি যদি শূন্য হয়ে যায়, তাহলে ভারকেন্দ্র আবার মধ্যবিন্দুতে, তখন আবার দোলনকাল পূর্বের সমান হবে। তাহলে বেড়ে গিয়ে আবার পূর্বের সমান হবে। এবার আসো, এখানে কি বলছে? দোলনায় দোল খাচ্ছিল। এই যে ধরো এটা দোলনা, দোলনায় বসে 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 দোল খাচ্ছিল, এই যে বসে বসে দোল খাচ্ছিল। এবার কি করছে? উঠে দাঁড়াইছে। তাহলে উঠে দাঁড়াইলে কী হবে? উঠে যদি দাঁড়াই, এই যে উঠে দাঁড়াইলে কী হবে দেখো, আগে যখন বসে বসে দোল খাচ্ছিল তখন ভারকেন্দ্র এখানে, তাহলে ঝুলন বিন্দু থেকে ভারকেন্দ্রের দূরত্ব এটা ছিল L। এবার উঠে দাঁড়ালো যখন, তখন ভারকেন্দ্র মধ্যবিন্দুতে, ভারকেন্দ্র ওই লোকটার ভারকেন্দ্র মধ্যবিন্দুতে, তাহলে এইটা হচ্ছে L। তাহলে কার্যকর দৈর্ঘ্য L কমে গেল। T = 2π√L/g। L এর সাথে T এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। তাহলে এটা যদি কমে যায় তাহলে দোলনকাল টিও কমে যাবে। ঠিক আছে? ভারকেন্দ্র কমে গেছে, ভারকেন্দ্রের দৈর্ঘ্যটা কমে গেছে, কার্যকর দৈর্ঘ্য কমে গেছে, দোলনকালও কমে যাবে। তাহলে দোলনকাল কমবে। ওকে। একটি সরলছন্দিতে স্পন্দনের কম্পাঙ্ক 5 হার্টজ হলে স্পন্দনের সমীকরণটি কোনটি হবে? দেওয়া আছে বিস্তার হচ্ছে 0.2, প্রাথমিক দশা হচ্ছে 0। প্রাথমিক দশা যদি 0 হয় তাহলে x = a sin ωt প্লাস ডেল। প্রাথমিক দশা ডেল 0, তাহলে ডেল 0 বসালাম। ওকে। a বিস্তার 0.2 সাইন। এবার আসো, কম্পাঙ্ক দেওয়া আছে 5 হার্টজ, তাহলে ওমেগা হচ্ছে 2πf। তাহলে 2πf হচ্ছে 5, 10π, তাহলে ওমেগা হবে 10πt। তাহলে এবার আসো দেখো এটা কোথায় আছে? 0.2 sin 10πt, 0.2 sin 10πt, 0.2 sin 10πt। এটা 5πt, সো এটা হবে না, 10πt এটা অ্যান্সার হবে। ওকে। তারপর যদি SHM এর কোনো দুই বিন্দুর মধ্যকার ফেজ মানে দশা পার্থক্য হয় π/3, তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দ্যাট মিনস ওমেগা, একক দেখলেও বুঝবা, ওমেগা কৌণিক কম্পাঙ্ক, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেডিয়ান পার সেকেন্ড দেওয়া আছে। তাহলে দুই বিন্দুর মধ্যকার সময় পার্থক্য কত হবে বলো? সময় পার্থক্য কত হবে? এক বিন্দু থেকে আরেক বিন্দুতে যাওয়ার সময় পার্থক্য। এই যে বৃত্তাকার গতি চিন্তা করলে পানির মতো সহজ, যে বৃত্তাকার গতি দিয়ে ভাবতে পারবে না তার কাছে কিন্তু এটা মনে করো যে আকাশ বাতাস অনেক কিছু চিন্তা করবে। ঠিক আছে? আকাশ কুসুম অনেক কিছু চিন্তা করবে, দেখবা কোনো কিছু আর মাথায় উঠতে পারবে না। তাহলে কী করবা? যখনই SHM নিয়ে প্রবলেম হয়ে পড়বা, তাড়াতাড়ি আত্মা টেনে বের করে ফেলবা বৃত্তাকার গতি। তাহলে বলা হচ্ছে দুই বিন্দুর ফেজ মানে দশা কোণ, অ্যাঙ্গেল, এটা কত? এটা হচ্ছে π/3। ওকে, π/3। এখান থেকে এখানে যাবে ওমেগা কত? ওমেগা হচ্ছে 6 রেডিয়ান পার সেকেন্ড। তাহলে টি লাগবে, টি চাইছে, ডেল টি বা টি চাইছে। তাহলে আমরা কি জানি? S = VT এর মতো, থেটা = ωt, ওমেগা ডেল টি। তাহলে থেটা হচ্ছে π/3, ওমেগা হচ্ছে 6 ইন্টু ডেল টি। তাহলে অতএব ডেল টি এটা হচ্ছে π/3 = 18 এত সেকেন্ড। তাহলে π/18, আচ্ছা যেহেতু মান দেওয়া আছে তাহলে 3.1416 ডিভাইডেড বাই 18, 0.174 সেকেন্ড। অপশন আছে? হ্যাঁ, অপশন ডি। ওকে। এবার একটা গ্রাফ দেওয়া আছে, একটা সরল ছন্দিত স্পন্দনের ত্বরণ ভার্সেস সরণের গ্রাফ। ত্বরণ ভার্সেস সরণের গ্রাফটা এরকম হবে কিনা? হ্যাঁ, অবশ্যই। A = কি? -ω² x, a y অক্ষে আর x তো x অক্ষে। তাহলে y = mx, m হচ্ছে ঢালটা কি? ঢালটা নেগেটিভ। m = -ω², দেখো ঢালটা নেগেটিভ হয়েছে। আচ্ছা, আমাদের কি বলছে? লেখচিত্র দেওয়া আছে, কম্পাঙ্ক কত হবে? তাহলে কম্পাঙ্ক হচ্ছে কি? ঢাল। এই দেখো ω², হচ্ছে ঢাল। তুমি এর ঢালটা বের করো, এর স্লোপটা বের করো। ঢাল হচ্ছে লম্ব বাই ভূমি, সহজ হিসাব। ঢাল বা স্লোপ m = লম্ব বাই ভূমি, লম্ব এইটুকু, ভূমি এইটুকু। তাহলে 20, দেখো 20 কোন এককে আছে? সেন্টিমিটার/সেকেন্ড² এককে আছে। আর এখানে বিস্তার, এটা হচ্ছে বিস্তার x, এটা প্লাসে আর এটা কি? এটা হচ্ছে মাইনাসে। তাহলে বিস্তার দেওয়া আছে কত? 2, এটা 2। তাহলে কত পাচ্ছি হচ্ছে 10। এবার ঢালটা অবশ্যই নেগেটিভ, ঢালটা কি? নেগেটিভ ঢাল। তাহলে m হচ্ছে এই যে মাইনাস এত, অথবা দেখো m হচ্ছে এইটা। এবার m = -ω², তাহলে -ω², এটা = 10। তাহলে ω² = 10, মানে ω =
আচ্ছা স্লোপটা তো নেগেটিভ, তো সামনে একটা মাইনাস, সরি দাও মাইনাস দিতে হবে, তাহলে এটা হচ্ছে নেগেটিভ। তাহলে ওমেগা ইকুয়াল টু √10। আমাদের চাইছে কম্পাঙ্ক, ওমেগা মানে 2πf, 2πf ইকুয়াল টু √10। তাহলে 5 গুণ 2 এফ, তাহলে অতএব এফ ইকুয়াল টু √10 2π। এখন অপশনে কী আছে দেখতে হবে, অপশনে একটু নিচে পড়ে গেছে, তাহলে √10 ডিভাইডেড বাই 2 ইন্টু 3.1416, তাহলে এটা হচ্ছে 0.503। আচ্ছা 0.503 ডিতে চলে গেছে, অপশন ডি 0.503 এত হার্টস, এটা হচ্ছে অপশন। এটা আরেকটাভাবে করা যায়, কি দেখো তো ভাই, এইটাই না সর্বোচ্চ ত্বরণ, আর এটাই তো বিস্তার, এক্স ইকুয়াল টু বিস্তার, এটা হচ্ছে বিস্তার এ। তাহলে এ এর মান 2 সেন্টিমিটার, আর এটা সর্বোচ্চ ত্বরণ, দ্যাট ইজ এ ম্যাক্স। তাহলেই তো হয়ে গেছে। এ ম্যাক্স ইকুয়াল টু, আমরা সূত্র জানি এ ম্যাক্সের মান ওমেগা স্কোয়ার এ। তাহলে এ ম্যাক্সের মান 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, তো 20 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার থাকুক, এটা ওমেগা স্কোয়ার, আর এর মান হচ্ছে 2, এই যে 2 বিস্তার। তাহলে অতএব ওমেগা ইকুয়াল টু √10। এখান থেকেও বের করা যায় ওমেগা ইকুয়াল টু এবার 2πf √10। তাহলে অতএব এফ ইকুয়াল টু √10 ডিভাইডেড বাই 2π, এত সেকেন্ড, এত হার্টস। বোঝা গেছে? যেভাবেই করো না কেন হবে। এখন আসো কি বলছে, এসএইচএম সমীকরণে যদি ফাই ইকুয়াল টু π/2 হয়, তবে কণার প্রারম্ভিক অবস্থান কোনটা? তার মানে দশা, আদি দশা দেওয়া আছে। যদি ফাই আদি দশা π/2 হয়, তাহলে কণার প্রারম্ভিক অবস্থান হচ্ছে বিস্তার প্লাস এ। যদি হয়তো -π/2, তাহলে নেগেটিভ বিস্তার এক্স ইকুয়াল টু -a। আর যদি ফাই ইকুয়াল টু 0 হইতো, তাহলে সাম্য অবস্থা। ফাই ইকুয়াল টু যদি পাই হইতো, তাও সাম্য অবস্থা। ঠিক আছে, কথা কি বুঝছো? দেখো আমি একটু করে একে দেখাই, এখান থেকে অনেকগুলো এমসিকিউর অ্যান্সার দিয়ে দিচ্ছি। ধরো সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু, এই যে এখান থেকে দোলা শুরু করছে, এইভাবে স্পন্দিত হবে। তাহলে শুরুটা করছে এখান থেকে, তাহলে শুরুটা যদি এখান থেকে হয়, এক্স ইকুয়াল টু 0 থেকে শুরু, টি ইকুয়াল টু 0তে এক্স ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে যদি ঘোরা শুরু করে, তার মানে অবস্থান এখানে। এবার তুমি বলো এক্স অক্ষের সাথে কত কোণ? এক্স অক্ষের সাথে 0, তাহলে ডেল বা ফাই, এখানে যেহেতু ফাই দিয়ে বলছে, তাহলে ফাই 0 ডিগ্রি হলে এক্স ইকুয়াল টু 0, অর্থাৎ সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু। সাম্য অবস্থা থেকে কোন দিকে যাচ্ছে বলো তো? এখান থেকে উপরের দিকে উঠবে, দেন নিচে নামবে, এরকম। তাহলে এখান থেকে এদিকে ঘুরবে, এখান থেকে এদিকে, তাহলে সাম্য অবস্থা থেকে পজিটিভ বিস্তারে যাচ্ছে, বুঝছো? তাহলে যদি সাম্য অবস্থা থেকে পজিটিভ বিস্তারের দিকে যাই, তাহলে আদিদশা 0। অনেক ওদের ভাই এটা এইগুলো লেখার কি দরকার? এগুলো লেখার দরকার হচ্ছে, যদি সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু হয়, তাহলে আদিদশা কোণ এটা 180ও হতে পারে। এই যে দেখো, এই যে এখান থেকে দেখো তো একই অবস্থান না? যেমন 0 হয়, ঠিক তেমনি এটাও তো হয়। এবার কথা হচ্ছে, তাহলে ভাই দুইটাই কি হবে? না, কথা আছে, বাংলা কথার পার্থক্য করে আমরা দুইটা ভিন্ন অবস্থান বুঝে যাব। কেমনে? যদি ভিন্ন দশা বুঝে যাব কেমনে? যদি বলে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করছে, সাম্য অবস্থা থেকে নেগেটিভ বিস্তারে যাচ্ছে, তাহলে এবার বোঝো, দেখো সাম্য অবস্থা থেকে উপরের দিকে না, নিচের দিকে যাচ্ছে। তাহলে এটা দেখো, আমার হাতের দিকে দেখো, এটা নিচের দিকে যাবে, এই হাতের দিকেও তাকাবা, এই বোঝা গেছে? এইভাবে যাবে, এই যে এটা এইভাবে যাবে। তাহলে কত কোণ পাই, মানে 180। তাহলে এই ক্ষেত্রে ফাই বা আদিদশা হবে 180 বা পাই। ঠিক আছে, যদি পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু হয়, পজিটিভ বিস্তার মানে এখান থেকে, এই যে পজিটিভ বিস্তার থেকে যাত্রা শুরু, তাহলে পজিটিভ বিস্তার থেকে যদি এক্স ইকুয়াল টু প্লাস এ, তাহলে তখন ফেজ অ্যাঙ্গেল, দেখো ফেজ অ্যাঙ্গেল হচ্ছে এটা, ফাই ইকুয়াল টু π/2, 90 ডিগ্রি, বুঝছো? আর যদি নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু হয়, নেগেটিভ বিস্তার মানে এখান থেকে যাত্রা শুরু, এটা সাম্য অবস্থা, তাহলে এই যে এই অবস্থা, তাহলে সেটা হচ্ছে -π/2 বলতে পারো, অথবা 3π/2 যদি নেগেটিভ বিস্তার থেকে যাত্রা শুরু হয়। আমাদের বলছে ফাই আদিদশা যদি π/2 হয়, তাহলে প্রারম্ভিক অবস্থান এক্স ইকুয়াল টু পজিটিভ বিস্তার, প্রারম্ভিক অবস্থান বিস্তার, পজিটিভ বিস্তার।
এসএইচএমে যদি এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি হয় তবে বেগ ভি টি কত? এর চেয়ে সহজ জিনিস আর হইতে পারে? এক্স ইকুয়াল টু এ কজ ওমেগা টি, তাহলে বেগ লাগবে ডিফারেন্সিয়েট করো, বেগ ভি হচ্ছে সরণের ডিফারেন্সিয়েশন ডিএক্স ডিটি, তাহলে এইটা হবে কজকে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন ওমেগা টি আবার একটা ওমেগা টি, তাহলে মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, মাইনাস এ ওমেগা সাইন ওমেগা টি, অপশান এ। ওকে ডান। একটি এসএইচএম কণার সরণ দেওয়া আছে এক্স টি ইকুয়াল টু এত, এত প্লাস এত, এই কণাটির বিস্তার কত? এটা খুব জনপ্রিয় একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রথমে শর্টকাটটা বলি, শর্টকাট হচ্ছে এর সামনে কত আছে 3, কত আছে 4, এই দুইটা নিয়ে পিথাগোরাস করে ফেলবা, তাহলে পিথাগোরাস করলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার কত 5, ওকে তাহলে 5 একক, তাহলে অ্যান্সার হচ্ছে 5 একক, শেষ, শর্টকাট। এবার কথা যে ভাই হলোটা কীভাবে, আসো এবার দেখি হলোটা কীভাবে। এক্স ইকুয়াল টু 3 কজ 2t প্লাস 4 সাইন 2t, দেখো আমি এই দুইটাকে যোগ করে আমি এই ফর্মেটে নিয়ে আসবো এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি, এ সাইন ওমেগা টি প্লাস ডেল, এই ফর্মেটে আমি নিয়ে আসবো এই দুটাকে যোগ করে। তো কিভাবে করা যায়? আচ্ছা ধরো একটা ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আঁকবা, এখানে দেখো কজের সামনে কি আছে 3, এইখানে তোমার সাইন বানাইতে হবে, তাহলে সাইন মানে কি ভালো করে বোঝো, সাগরে লবণ আছে, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব 3 হবে লম্ব, এখানে সাইন আনতে হবে, ঠিক আছে, এখানে কজ আনতে হবে, তাহলে 3 হবে লম্ব, তাহলে 3 লম্ব, ওকে, আর এখানে কজ আনতে হবে, এখানে কজ, কবরে ভূত, তাহলে এটা হবে ভূমি। দেখো আবারও বলতেছি, কজ আছে এখানে সাইন আনবো, সাইন আছে এখানে কজ আনবো, কীভাবে আনা যায়? 3, তাহলে সাইন লম্ব বাই ভূমি, তাহলে এটা 3কে লম্ব বানাবো, লম্ব, আর কজ কবরে ভূত আছে, ভূত বাই অতিভুজ, তাহলে এটাকে ভূমি বানাবো, তাহলে 3/4, এভাবে একটা ত্রিভুজ বানালাম, ওকে, এইভাবে ত্রিভুজ বানালাম। আর এই কোণটাকে ধরো ডেল ধরলাম বা ফাই ধরলাম, কিছু একটা ধরলাম, ধরো এই কোণটাকে ধরো ফাই ধরলাম। তাহলে এবার আসো দেখো, এই যে আমি এটাকে 3 এবং 4 পিথাগোরাস করলে 5 হয়, পিথাগোরাস করলে 3 স্কোয়ার 4 স্কোয়ার, পিথাগোরাস করলে 5 হয়, আমি 5 দিয়ে এটাকে গুণ করব, 5 দিয়ে ভাগ করব, তাহলে 5 দিয়ে গুণ করলাম, এখন 5 দিয়ে গুণ করলে তো 5 দিয়ে ভাগও করতে হবে, তাহলে 3/5 cos 2t প্লাস 4/5 sin 2t, দেখো তো ঠিক আছে না, আমি 5 দিয়ে গুণ করছি, 5 দিয়ে ভাগ করছি, এদের যে অতিভুজ হবে সেটা দিয়ে গুণ করব, সেটা দিয়ে ভাগ করব, চালাকি। এবার 5, দেখো 3/5, এখান থেকে বলো তো এই কোণের বলো 3/5, সাগরে লবণ আছে, তাহলে এটা সাইন ফাই, এই যেটা সাইন ফাই cos 2t, এবার কজ বানাও তো এখান থেকে, কবরে ভূত আছে 4/5, তাহলে 4/5, এটা হচ্ছে cos ফাই, তারপরে সাইন 2t। এইবার দেখো তো সূত্র পড়ে কিনা, সাইন এ কজ বি কজ এ সাইন বি, সাইন এ কজ বি কজ এ সাইন বি, সাইন এ প্লাস বি এর সূত্র, এই তো হয়ে গেল, তাহলে 5 সাইন এ প্লাস বি এর সূত্র, তাহলে 5 সাইন 2t প্লাস 5, বুঝলাম। তাহলে বিস্তার কত বলো, বিস্তার, তাহলে এটাই হচ্ছে বিস্তার, বিস্তার হচ্ছে 5, তাহলে এই হচ্ছে ঘটনা, বুঝতে পারছো? তাহলে শর্টকাট কি, পিথাগোরাস করে ফেলবা, পিথাগোরাস করে যেটা হবে ওখানে অ্যান্সার। এটা আরেকটাভাবে করা যায়, সেটা হচ্ছে সূত্র দিয়ে, তো সেগুলো আমরা শিখবো, আর একটু বড় হইলে শিখবো এগুলো, ঠিক আছে। সূত্র দিয়ে করে ফেলা যায়, যে একটা বিস্তার a1 এটা যদি 3 হয়, আর একটা বিস্তার a2 এটা কত 4, এবার আসো দেখো cos 2π আর sin 2π, এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত, cos আর সাইনের মধ্যে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে, cos আর সাইন এদের মধ্যে ফেজ অ্যাঙ্গেল কত জানি তো আমরা, 90 ডিগ্রি না, cos আর সাইনের মধ্যে ফেজ অ্যাঙ্গেল, তাহলে ফেজ অ্যাঙ্গেল হচ্ছে এই যে ডেল ডেল কোণের ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে π/2 আর কি। এবার এদেরকে নিয়ে সহজ হিসাব, তুমি কি করবা, দুইটা বিস্তার নিবা, তাদের মধ্যে ফেজ অ্যাঙ্গেলের ডিফারেন্স নিবা, দশা পার্থক্য নিবা, দেন ভেক্টরের সূত্র খাটাও, লব্ধির সূত্র, লব্ধি বিস্তার এ, লব্ধি বিস্তার এর সূত্র হচ্ছে a1 স্কোয়ার a2 স্কোয়ার 2a1 a2 cos ডেল ডেল, বসাও রুট ওভার a1 স্কোয়ার 3 স্কোয়ার a2 স্কোয়ার 4 স্কোয়ার 2 × 3 × 4 cos 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল, cos 90 0, তাহলে এটা বাদ, তাহলে রুট ওভার 3 স্কোয়ার 4 স্কোয়ার কত 5 ইউনিট, বোঝা গেছে? এটাও একটা নিয়ম, সূত্র দিয়ে করা যায়।
ওকে, এবার এস এই সেমে একটি কণার মোট শক্তি ই, যখন তার অবস্থান এক্স ইকুয়াল টু a/2, তখন তার স্থিতি শক্তি কত এটা চাইছে। স্থিতি শক্তি মানে বিভব শক্তি। ইপি ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার, হাফ কে এক্স মানে a/2 তার স্কোয়ার, মোট শক্তি ই, এটা হচ্ছে হাফ কে এ স্কোয়ার, এটা হচ্ছে মোট শক্তি। তাহলে দেখো হাফ কে এ স্কোয়ার 1/4, হাফ কে এ স্কোয়ার মোট শক্তি, তাহলে ই ডিভাইডেড বাই 4, অপশন বি। 19 নম্বর, একটি সরল দোলকের পূর্ণ দোলনের ক্ষেত্রে কয়টি অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি, এটা একটু চিন্তা ভাবনা করার বিষয়। একটা সরল দোলক, এর কয়টা অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি, তুমি দেখে বলো কয়টা অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি। দেখো এইখান থেকে একটা পূর্ণ দোলনের ক্ষেত্রে এখান থেকে এখানে যাবে, গিয়ে তারপরে আবার এখানে ব্যাক আসবে, একটা পূর্ণ দোলন কমপ্লিট করবে। তাহলে কয়টা অবস্থানে একটা পূর্ণ দোলনেরই বলছে, কিন্তু অর্ধ দোলনের বলে নাই, বলছে একটা পূর্ণ দোলনের ক্ষেত্রে কয়টা অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি। দেখো বিভব শক্তি কোথায় হবে, যেখানে গতিশক্তি শূন্য সেখানে বিভব শক্তি সর্বোচ্চ। এই পয়েন্টে গিয়ে বেগ শূন্য হয়ে গেছে না, v0, এই পয়েন্টে গিয়ে বেগ v0 হয়ে গেছে না, তাহলে এই পয়েন্টে বেগ 0, গতিশক্তি নাই, সমস্ত শক্তি বিভব শক্তি, এই পয়েন্টে সমস্ত শক্তি বিভব শক্তি। আবার যত নিচের দিকে আসবে বেগ তত বাড়বে, এই পয়েন্টে বিভব শক্তি শূন্য, এই যে এই পয়েন্টে বিভব শক্তি ইপি হচ্ছে শূন্য, সমস্ত শক্তি এখানে গতিশক্তি। তারপরে আবার উঠে যখন এই পয়েন্টে আসবে তখন সমস্ত শক্তি হবে বিভব শক্তি। তাহলে একটা পূর্ণ দোলনের কয়টা অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি, দেখো এখান থেকে শুরু, এখানে সমস্ত শক্তি বিভব শক্তি 1 2 সমস্ত শক্তি বিভব শক্তি, দেন আবার এখানে গিয়ে 3 সমস্ত শক্তি বিভব শক্তি। তাহলে 1 2 3, তাহলে কয়টি অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি, 3টি অবস্থানে, 1 2 3, পূর্ণ দোলনের ক্ষেত্রে 3টি অবস্থানে, 1 2 3, 3টি অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি। এটা একটু 1 মিনিট, এটা একটু 1 মিনিট, আমার একটা জিনিস একটু দেখা লাগবে। এটা অপশনে উত্তরটা আবার 2টা কাউন্ট করছে কিনা একটু দেখে নিই, 1 মিনিট জাস্ট। এটা কত নম্বর, 19 নম্বর না, 19 নম্বর, হ্যাঁ সরি, দুইটা কাউন্ট করছে, 3টা না, সরি 2টা হবে, কারণ এই অবস্থান তো একই অবস্থান আমি 2বার নিচ্ছি, তাহলে 3টা হবে না, 2টা হবে। হ্যাঁ, কয়টা অবস্থানে, ঠিক আছে, 2টা অবস্থানে, 1 2, আবার তো এই অবস্থানে চলে গেল, তখন তো একটা পূর্ণ দোলন কমপ্লিট হলো। তাহলে অবস্থান কয়টা, অবস্থান 2টা, বুঝছো, এই কনফিউশন হইতে পারে, এটা ঠিক করে নাও। 2টা অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি। আবার যদি জিজ্ঞেস করো কয়টা অবস্থানে সমস্ত শক্তি গতিশক্তি, তাহলে কয়টা অবস্থানে, একটা অবস্থানে, তখন একটা অবস্থানে, এটা তো একটাই, কিন্তু 2বার আর কি, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে মনে করো যে একটু নিজের বুদ্ধি খাটে অ্যান্সার দিতে হবে আর কি, উপস্থিত বুদ্ধি যেটা মাথায় আসে। এখান থেকে যখন এখানে আসবে তখন সমস্ত শক্তি গতিশক্তি, আবার এখান থেকে এখানে যাবে, গিয়ে আবার যখন এখানে আসবে তখন সমস্ত শক্তি গতিশক্তি, তাহলে 2বার সমস্ত শক্তি গতিশক্তি হবে। এখন কয়টা অবস্থানে এটা বললে তো একটু কনফিউশন, তো যাই হোক এটার অ্যান্সার 2টা, 1 2, 2টা অবস্থানে, ঠিক আছে। ওকে, এবার নেক্সট, একটি স্প্রিং ভিত্তিক এসএইচএম সিস্টেমে যদি স্প্রিংয়ের অর্ধেক কেটে ফেলা হয় এবং আবার একই ভর সংযুক্ত করা হয়, তাহলে কম্পাঙ্কের কী পরিবর্তন হবে। খুবই সুন্দর কোশ্চেন। একটা স্প্রিং যার স্প্রিং কনস্ট্যান্ট কে, তাতে একটা ভার ঝুলানো হয়েছে, ধরো এম ভার, কম্পাঙ্ক চাইছে, তাহলে টি ইকুয়াল টু 2π√m/k, তাহলে এফ ইকুয়াল টু 1/2π√k ডিভাইডেড বাই এম। এটাকে কেটে ফেললাম, কেটে অর্ধেক করে ফেলছি, কেটে অর্ধেক করলাম, অর্ধেকটা নিলাম, ওকে। তাহলে যত টুকরো করব তত গুণ হবে, এটা হবে 2k দিয়ে একই পরিমাণ ভার ঝুলালে কম্পাঙ্কের কি পরিবর্তন হবে। তাহলে এবার যে কম্পাঙ্কটা হবে, ধরো f2 1/2π√k ডিভাইডেড বাই এম, কিন্তু এবার কে হয়ে গেছে 2k। তাহলে এখান থেকে দেখো তো √2টাকে বাইরে বের করে নেন, √2 1/2π√k/m, এইটা হচ্ছে আগেরটা, আগের f1টা, তাহলে √2 f1, তাহলে f1-এর √2 গুণ হবে, ঠিক আছে, √2 গুণ বাড়বে, ঠিক আছে, কত গুণ হবে, √2 গুণ হবে।
একটি পেন্ডুলাম ঘড়ি সঠিকভাবে চলে সমুদ্র পৃষ্ঠে। এবার বলছে এটাকে যদি একটা পর্বতের উপরে নিয়ে যাওয়া হয় তাহলে ঘড়ির দোলনকাল কেমন হবে, ঘড়ির দোলন কেমন হবে? সময় হারাবে, একই থাকবে, জানি না কি হবে, সময় লাভ করবে। বলো, এগুলা শিখাইছিলাম না? কি মনে রাখতে বলছিলাম? মুখস্থ একটা ছক লিখে দিছিলাম, বলছিলাম ছকটা মুখস্থ করতে হবে না। ছক মুখস্থ করার দরকার আছে? কোনো দরকার নেই ভাই। এগুলো তো ছক মুখস্থ না করে বা মুখস্থ না রেখে পারা যায় না। কে বলছে মুখস্থ না রেখে পারা যায় না? যদি মুখস্থ না রেখে পারা না যায় তার মানে তুমি বুঝো না। দেখো, সূত্র লিখে ফেলবা ফটাস করে। T=2π√L/G। কিসের চেঞ্জ ভালো করে বোঝো। বলছে এটিকে পর্বতের উপর নিয়ে যাওয়া হলে, পর্বতের উপর কি এল চেঞ্জ হবে না? তাহলে এলটা কনস্ট্যান্ট, চেঞ্জ হবে কার? জি এর। তাহলে পর্বতের উপর নিয়ে গেলে জি এর মান কমে যাবে। তাহলে জি যদি কমে যায়, জি এর সাথে টি এর সম্পর্ক ব্যস্তানুপাতিক, তাহলে টি বেড়ে যাবে। দোলনকাল যদি বেড়ে যায়, দোলনকাল বেড়ে যায় তাহলে ধীরে ধীরে দুলবে। দোলনকাল বেড়ে গেছে, ধীরে ধীরে অনেক বেশি সময় লাগায় যাবে। আর যদি দোলনকাল কমে যাইতো, দোলনকালের মান যদি কমে যাইতো তাহলে দ্রুত দ্রুত দুলত। দোলনকাল কমে মানে ধীরে 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 যাবে। তাহলে ধীরে চলবে, এটা হচ্ছে কথা। তাহলে আমাদের কি বলছে? সময় হারাবে, একই থাকবে, জানি না কীভাবে, সময় লাভ করবে। আচ্ছা, ধীরে চলবে অপশন নাই। ধীরে চললে কি হয়? সময় হারায়। দ্রুত চললে সময় লাভ করে, ধীরে ধীরে চললে সময় হারাই ফেলবে। কি কথা, কি বুঝছো? কেন সময় হারাবে? ঘড়ির কাঁটা ধরো ধীরে চলতেছে, বাজার কথা 5টা বাজে নাই, বাজছে কত? 4:50। তার মানে 10টা মিনিট হারাই ফেলছে। এই কারণে ধীরে চললে সময় হারাবে। তাহলে অ্যান্সার হচ্ছে সময় হারাবে এ। ধরা যাক পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে, এটা হচ্ছে মানে বাংলা কথা বেশি লেখা কিন্তু কিছুই না, ঠিক আছে? ধরা যাক ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে একটি কোণা SHM করছে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে সময় নিচ্ছে টি। ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বস্তুকণার গতি হচ্ছে SHM। এই যে সুড়ঙ্গ, এই সুড়ঙ্গ পথে বস্তুকণার গতি SHM। এর যে দোলনকালের সূত্রটা ছিল, দোলনকাল এর সূত্রটা ছিল T=2π√R/G অথবা R³/GM। এটা ছিল, এটা হচ্ছে দোলনকাল। দোলনকাল মানে ভালো করে বোঝো, দোলনকাল মানে এই প্রান্ত থেকে এখানে গিয়ে আবার এখানে আসতে সময়, এটাই তো দোলনকাল। এখন আমাদের বলছে যে না, এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত পৌঁছাইতে সময় নিচ্ছে টি, এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে সময় নিচ্ছে টি, আবার তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে আসতে আবার সময় টি, তাহলে টি আর টি মিলে দোলনকাল কত হবে? দোলনকাল হবে 2t। কথা বুঝছো? এটা ছিল আমাদের সূত্র যে আমরা দোলনকাল T=, এটা বলছিলাম। তাহলে এই যে টিটা, এই টিটা হচ্ছে যাওয়া এবং আসার সময়। তো ওরা বলতেছে যাইতে সময় টি, তাহলে আসতে সময় টি, তাহলে দোলনকাল মিলে হবে 2t। তাহলে এখানে দোলনকাল হবে 2t, অপশন এ। তারপর একটি সাধারণ দোলককে এমন একটি লিফটে রাখা হয় যার ত্বরণ সহকারে উপরের দিকে যাচ্ছে, সেই ত্বরণের মান দেওয়া আছে। দোলকের দৈর্ঘ্য এত হলে দোলনকাল কত হবে? দোলনকাল T=2π√L/ত্বরণ, L/G। লিফট যদি স্থির থাকে, লিফট যদি সমবেগে চলে, তাহলে কার্যকর ত্বরণ হয় জি। লিফট যদি স্থির থাকে বা সমতরণ বলছি, সমবেগে যদি চলে, সমবেগে উপরে উঠুক বা নিচে নামুক, তাহলে জি হবে। যদি ত্বরণ নিয়ে উপরে ওঠে তাহলে আপতজন কি হয়? কার্যকর ত্বরণ কি হয়? ত্বরণ নিয়ে উপরে উঠতেছে G+A, ত্বরণ নিয়ে নিচে নামলে G-A। তাহলে জি এর এখানে কার্যকর জি এর মানটা বসাইতে হবে। তাহলে লিফটে উপরে উঠতেছে ত্বরণ নিয়ে G+A। 2π√L, এক G 9.8 প্লাস হচ্ছে 4.9। দেখি অ্যান্সারটা কত আসে। তাহলে 2 × 3.1416 ইন্টু √1/9.8 প্লাস 4.9, তাহলে মান হচ্ছে 1.638 সেকেন্ড। আচ্ছা, অপশানে দেখি 1.63 আছে। ওকে, নেক্সট। একটি কে স্প্রিং ধ্রুবকের স্প্রিংকে যদি 4 টুকরা করা হয় এবং প্রতি টুকরা আলাদাভাবে ব্যবহার করা হয়, তাহলে প্রতিটির স্প্রিং ধ্রুবক কত হবে? যত সমান টুকরা স্প্রিং কনস্ট্যান্ট তত গুণ। তাহলে বলছে যদি 4 টুকরা করা হয় তাহলে 4 গুণ হয়ে যাবে, 4k হবে, 4k, অপশন এ। দেন কোনো পাহাড়ের চূড়ায় পৃথিবীর ব্যাসার্ধ 1% বাড়ে, তাহলে সেখানে সরল দোলকের দোলনকালের কি পরিবর্তন হবে? 1% বাড়ে কি? ব্যাসার্ধ। দ্যাট মিন্স ΔR/R, ব্যাসার্ধ প্লাস 1%। 1% খুব সামান্য না? 1%, 0.5, 0.01, 2 এগুলো খুবই সামান্য। তাহলে তখন আর তোমার কষ্ট করে বড় বড় ম্যাথ করা লাগবে না।
তাহলে তুমি কি করবা? চালাকি। আচ্ছা, যদি ব্যাসার্ধ বাড়ে তাহলে অভিকর্ষ ত্বরণ কমবে কেন? কারণ এই যে ভূপৃষ্ঠ, পাহাড়ের চূড়ায় অভিকর্ষ ত্বরণ জি প্রাইম, জি কমে যায়, জি প্রাইম জি এম ডিভাইডেড বাই আর প্লাস এইচ স্কোয়ার। আর এর মান বাড়লে, যে আর এর মান যদি বাড়ে জি এর মান কমে যাবে। আমাদের সূত্র ছিল জি ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার। দেখো আর এর সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে জি ইকুয়াল টু জি এম তো ধ্রুবক, আর টু দি পাওয়ার -2 লিখতে পারি আমরা। ডেল জি বাই জি এম ধ্রুবক, ওটা নিয়ে কোনো কথা নাই, ডেল আর বাই আর, অর্থাৎ জি এর শতকরা পরিবর্তন মানে জি এর পরিবর্তন, এইটা ইকুয়াল টু আর এর পরিবর্তন ডেল আর বাই আর। পাওয়ার কত? -2, সামনে বসাই দিলাম -2। ওকে, এইবার আসো -2 আর প্লাস 1% প্লাস 1%, তাহলে ডেল জি বাই জি এর পরিবর্তন -2%, তাহলে জি কী হবে? 2% কমবে। জি কী হবে? 2% কমবে, 2%। আচ্ছা, এই দুইটা অপশন একই হয়ে গেছে। আচ্ছা দেখি, এই দুইটা অপশন মনে হয় অ্যান্সার হবে না, সো ভাবনা চিন্তার বিষয় নেই। আর বলছে ভাই এই যে -2% হবে, আরে এটা -2% কি? অভিকর্ষ ত্বরণ কমে গেছে। আমার চাইছে কি বুঝো? আমার চাইছে দোলনকালের কি পরিবর্তন হবে। ব্যাসার্ধের উপর জি ডিপেন্ড করতেছে, আর জি এর উপর দোলনকাল টি ডিপেন্ড করতেছে। 2π√L/g, এল কনস্ট্যান্ট থাকবে, তাহলে টি ইকুয়াল টু 2π√L জি টু দি পাওয়ার -12। জি এর পরিবর্তনের জন্য টি এর পরিবর্তন, ডেল টি বাই টি -12, সামনে ডেল জি বাই জি। এবার বলো ডেল জি বাই জি কি? -2% কমে যাবে, -12, আর এটা -2%, কাটো, মাইনাসে মাইনাসে প্লাস, 2 তাহলে প্লাস 1%। এই প্লাস মানে বাড়বে। এবার অপশন খুঁজে বের করো, 1% বাড়বে। ঠিক আছে, এই দুইটা একই অপশন, কিন্তু চিন্তা ভাবনার বিষয় এই দুইটা অ্যান্সার না। ওকে, একটি কণার গতিশক্তি ও স্থিতিশক্তির অনুপাত 3:1, তাহলে কণার অবস্থান এক্স কত হবে? আমাদের দেওয়া আছে স্থিতিশক্তি আর গতিশক্তির গতিশক্তি আর স্থিতিশক্তির অনুপাত, ইকে আর ইপি। আচ্ছা, ইকে ডিভাইডেড বাই ইপি, ইকে মানে ½ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর ইপি মানে ½ কে এক্স স্কোয়ার, অনুপাত 3:1। তো দেখো ½ কে কাটাকাটি, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 3x স্কোয়ার। এবার 3x স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার যোগ করে দাও, তাহলে 4x স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে আমাদের চাইছে এক্স এর মান, এক্স কত হবে? তাহলে এক্স ইকুয়াল টু এ স্কোয়ার বাই 4 তার রুট, তার মানে a/2, তার মানে a/2। অপশন আছে সি, হয়ে গেল, ডান। 27 নম্বর, ব্লকটিকে সরিয়ে ছেড়ে দেওয়া হলো, কণার পর্যায়কাল কত হবে? সব কিছু দেওয়া আছে, বলো এই ক্ষেত্রে কি সমবায় সংযুক্ত আছে? শ্রেণী না? এই যে এই দুইটা শ্রেণীর মতো আছে, একটার পর একটা শ্রেণী যোগ করে দাও, যোগ করে দিলে মানে শ্রেণীতে হিসাব করো, 20 ইনভার্স প্লাস 40 ইনভার্স দিয়ে টোটাল ইনভার্স হবে না। শ্রেণীতে দেখতে মনে হলেই শ্রেণী হয় না, এখানে আসলে শ্রেণীতে নেই, আসলে সমান্তরালের মতো আছে। স্প্রিংয়ে বলো তো শ্রেণীতে কি হয় আর সমান্তরালে কি হয়? শ্রেণীতে ফোর্স সেম থাকে, প্রসারণ আলাদা আলাদা হয়, আর সমান্তরালে প্রসারণটা সেম থাকে, ফোর্স ভাগ হয়ে আলাদা আলাদা হয়। বুঝছো? এই কথাটা মাথায় রাখবা। এটা হচ্ছে কোটি টাকা দামের কথা। যেমন চলতরিতের ক্ষেত্রে কোটি টাকা দামের কথা কি? চলতরিতে। রোধগুলার ক্ষেত্রে শ্রেণীতে থাকলে কারেন্ট সেম, বিভব আলাদা। সমান্তরালে থাকলে রোধের দুই প্রান্তের বিভব সেম, কারেন্ট ভাগ হয়ে হবে আলাদা। আর স্প্রিংয়ের ক্ষেত্রে ঠিক এরকম কথা, যে শ্রেণীতে যদি স্প্রিং সংযুক্ত থাকে, আমি একটু দেখাই দিই। ধরো এই যে শ্রেণীতে আছে, শ্রেণীতে যদি সংযুক্ত থাকে, তুমি ধরো এই প্রান্ত ধরে টান দিলা, তাহলে এই স্প্রিংটা প্রসারিত হবে, আবার এই স্প্রিংটা প্রসারিত হবে, দিয়ে টোটাল প্রসারণ এই যে এটা এক্স, টোটাল প্রসারণ এটা এক্স। এই এক্স এর মধ্যে এর প্রসারণ x1 আছে, এর প্রসারণ x2 আছে, আর এতে প্রযুক্ত বল F, এটাতেও প্রযুক্ত বল F। ঠিক আছে, তাহলে F থাকবে সেম, x হবে আলাদা। আর সমান্তরালে থাকলে দেখো, যদি দুটো স্প্রিং সমান্তরালে থাকে, এই একটা স্প্রিং, এই একটা স্প্রিং সমান্তরালে দাও, F বলে টান দাও, তাহলে সমান্তরালে যদি থাকে, তাহলে এটা প্রসারিত হবে, এটাও প্রসারিত হবে,
সমান্তরালে দেখো সেম পরিমাণ প্রসারণ, দুটোর প্রসারণ সেম, দেখো এরও যতটুকু এরও ততটুকু, এক্স এক্স সেম, কিন্তু এতে বল F1, এইটাতে বল F2, বল আলাদা, বল ভাগ হয়ে যাবে। বল যে আলাদা হবে তো কমন সেন্স, এমনি বোঝা যায়। এক্স এর মান সেম, এর স্প্রিং কনস্ট্যান্ট K1, এর স্প্রিং কনস্ট্যান্ট K2, তো স্বাভাবিক F = তো Kx, তাই না? তাহলে এর K1 আর একটার K2, তাহলে F কোনোদিন সেম হইতে পারে? দেখো তো K1 K2 এক্স সেম হবেই, এক্সটা সেম হবেই, তাহলে অবশ্যই F1 F2 F আলাদা হবে। তাহলে এই যে শ্রেণী সমান্তরালের কোটি কোটি টাকা দামের কথা, এটা মাথায় রাখবা, দেখবে এমসিকিউ প্রবলেম সহজে সলভ করা যাবে। এইবার প্রথমে শর্টকাট চিন্তা করো, এই ভরটাকে যদি এখান থেকে টেনে এদিকে নেওয়া হয় অথবা এখান থেকে টেনে এদিকে নেওয়া হয়, তাহলে দেখো এক্স কিন্তু সেম থাকবে। এটাকে এখান থেকে টেনে এদিকে নিলাম, এটা যতটুকু সংকুচিত হবে এ ততটুকু প্রসারিত হবে। এর সংকোচন এক্স, এর প্রসারণ এক্স, এক্স সেম, তাহলে সমান্তরালে দুইটা যোগ করে তুল্য হবে 60, শেষ। এটা হচ্ছে শর্টকাট। এবার তুল্য 60, ভর এম এর মান 0.1, তুমি এখান থেকে টি এর মানটা বের করো। আর যদি বলো যে ভাই একটু করে দেখান, তাহলে এখন আমার তো একটু করে দেখানো উচিত, আসো করে দেখাই। দুটো স্প্রিং ছিল, এই একটা স্প্রিং, মাঝখানে এই যে একটা ব্লক ছিল, আবার এই একটা স্প্রিং। এবার চিন্তা করো, যে কোনো একদিকে স্প্রিং মানে এই ব্লকটাকে সংকুচিত করা হলো, যে কোনো একদিকে, ধরো এইদিকে সংকুচিত করলাম, তাহলে আগে অবস্থান ছিল এটা, এবার ব্লকটা সংকুচিত হয়ে ধরো এই পয়েন্টে আসছে, তাহলে এখন অবস্থান হচ্ছে এটা। তাহলে এই স্প্রিংটা সংকুচিত হলো আর এই স্প্রিংটা প্রসারিত হলো। এইবার চিন্তা করে দেখো, এই স্প্রিংটা এতটুকু প্রসারিত হয়েছে, ঠিকভাবে এই স্প্রিংটা এতটুকু সংকুচিত হয়েছে। এই স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট K1, এর স্প্রিং কনস্ট্যান্ট K2। এইবার তুমি দেখো তো ব্লকটা কি চাই, ব্লকটার উপর প্রত্যয়নী বল হিসাব করো তো। এই স্প্রিং এর ক্ষেত্রে এক্স পরিমাণ প্রসারিত হয়ে গেছে, এই স্প্রিংটা চাই পূর্বের অবস্থায় ফিরে আসতে, সাম্য অবস্থায় ফিরে আসার জন্য এদিকে বল দিবে, কত ধরলাম F1, ওকে। এবার আসো, এই স্প্রিংটা কি চাই, এক্স পরিমাণ সংকুচিত হয়ে গেছে, এই সংকোচনের বিরুদ্ধে বল দিয়ে পূর্বের অবস্থায় ফিরতে চাই, এই স্প্রিং এর দেওয়া বল এটা F2। তাহলে F1 আর F2 একই দিকে, সাম্য অবস্থার দিকে এটা সাম্য অবস্থা, সাম্য অবস্থার দিকে F1 আর F2, তাহলে সাম্য অবস্থা অভিমুখী বল F = F1 + F2, বুঝছো? এবার আসো F1 কার, এটার জন্য, তাহলে এর স্প্রিং কনস্ট্যান্ট K1, সংকোচন হচ্ছে বা প্রসারণ হচ্ছে x, তাহলে F1 = K1x, F2 = K2x, তাহলে K1 + K2 × x। এবার আসো তুলনা করো, F = K ইকুইভ্যালেন্ট × x, K ইকুইভ্যালেন্ট × x, এই যে K ইকুইভ্যালেন্ট কত হলো, K1 + K2। তো এটাই তো বলতেছিলাম যে দেখো এটার সংকোচন যতটুকু, এটার প্রসারণ ততটুকু, এক্সটা সেম, তো এক্স যদি সেম হয় যোগ করে দিলা সরাসরি K1 + K2, সমান্তরালে হিসাব করে আর কি, বুঝতে পারছো? তাহলে এবার এই ক্ষেত্রে তুল্য কে হবে, দুইটার যোগফল 60 Nm/m, K1 + K2, পর্যায়কাল T 2π√m/k, m/k। আসো ক্যালকুলেটর ব্যবহার করি, 2 × 3.1416 √m.1 / k ভাগ 60, টি এর মান 0.256, 0.25, এই যে এটা 0.25, অপশন বি। একটি SHM কণার গতি x = দেওয়া আছে, বলছে কণাটি প্রথমবার সাম্য অবস্থা অতিক্রম করবে কখন, কখন প্রথমবার সাম্য অবস্থা অতিক্রম করবে, ঠিক আছে? দেখো এর একটা আদি দশা কোণ দেওয়া আছে, তার মানে সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে না, সাম্য অবস্থা থেকে যাত্রা শুরু করতেছে না। দেখো x = 4 sin 3t + π/6, তাহলে π/6 থেকে যাত্রাটা শুরু π/6, মানে কত ডিগ্রি আর কি। চিন্তা করো, আমি যদি বৃত্তাকার গতির হিসাবে করি, তাহলে যাত্রা শুরু 30 ডিগ্রি থেকে, π/6 মানে 30 ডিগ্রি, এই যে এখান থেকে যাত্রা শুরু, এটা হচ্ছে π/6। এইখান থেকে কখন, ধরো এইভাবে যাত্রা শুরু, এইভাবে ঘুরতেছে, তাহলে এখান থেকে যাত্রা শুরু, এখান থেকে কখন সাম্য অবস্থায় আসবে, প্রথমবার কখন সাম্য অবস্থায় আসবে, এইটা আমাদের বের করতে হবে, যে সাম্য অবস্থা কখন আসবে সেটা আমাদের বের করতে হবে। তো এটা
দুইভাবে বের করা যায়, আমি করে দিচ্ছি। প্রথমে আসো ইকুয়েশন থেকে। তাহলে সাম্য অবস্থা অতিক্রম করবে কখন, টি সময়টা বের করতে হবে, এটাই তো আমাদের টার্গেট। সাম্য অবস্থা অতিক্রম করবে কখন, তাহলে সাম্য অবস্থা অতিক্রম করা মানে যদি সরল সন্ধিতে স্পন্দন এইভাবে চিন্তা করে, এটা সাম্য অবস্থা, তাহলে এইভাবে দুলতেছে, সাম্য অবস্থায় আসবে, তাহলে x ইকুয়াল টু 0 হবে কখন, টি সময়টা আমাদের বের করতে হবে। তাহলে x এর মান 0 বসাই, 0 সাইন 3t প্লাস π/6। এবার তাহলে সাইন থেটা, সাইন কতর মান 0, সাইন থেটা সাইন 3t প্লাস π/6, তাহলে সাইন কতর মান 0, সাইন 0 মান 0, সাইন 0 মান 0, বুঝছো? এবার যদি 0 হয় তাহলে সাইন সাইন কাটাকাটি, দেখো তো 3t এটা ইকুয়াল টু মাইনাস π/6 না, তাহলে t ইকুয়াল টু নেগেটিভ চলে আসতেছে না, t কি নেগেটিভ চলে আসতেছে না, বুঝছো? t কি নেগেটিভ হতে পারে, তাহলে না, তাহলে সাইন 0 না, তাহলে সাইন 0-র জন্য হবে না। অনেক বলছে ভাই সাইন 0 তো 0ই, হ্যাঁ সাইন 0 0 ঠিক আছে, কিন্তু 0 হলে যদি 0 বসাই তাহলে তো টি নেগেটিভ চলে আসতেছে, তাহলে সাইন এর পরে 0-র পরে আর কতর জন্য 0, সাইন 0, সাইনের মান 0, আর কতর জন্য, সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 0-র মান 0, সাইন 90-র মান 1 না, তাহলে তো হবে না, সাইন আবার কতর মান 0, সাইন পাইয়ের মান 0, বোঝা গেছে? তাহলে সাইন পাই বসাই, পাই। এবার সাইন সাইন বাদ দাও, 3t এটা ইকুয়াল টু 3t প্লাস π/6, এটা ইকুয়াল টু পাই, তাহলে 3t এটা ইকুয়াল টু পাই মাইনাস π/6 অর্থাৎ 1 মাইনাস 1/6, তাহলে 6 6 মাইনাস 1 5/6, 5/6, তাহলে t ইকুয়াল টু 5 পাই 3 6 18 এত সেকেন্ড, এটা হচ্ছে প্রথমবার, তাহলে 5 π/18 t ইকুয়াল টু, এটা অ্যান্সার। বুঝতে পারছো? এবার যদি বলি এরপরে আবার কখন, এরপরে দেখো সাইন 3π/2 এর মান আবার 0, সাইন 2π সরি 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 এর মান -1, সাইন 2π এর মান আবার 0, তাহলে এর পরের বার আবার কখন সাম্য অবস্থা, এর পরের বার হচ্ছে 2π, ঠিক আছে? এর পরের যে সময়টা সেটা হচ্ছে সাইন 3t প্লাস π/6, এটা ইকুয়াল টু সাইন 2π। এবার আবার সাইন সাইন বাদ দাও, তাহলে 3t এটা ইকুয়াল টু পাই কমন নিয়ে 2 মাইনাস 1/6, তাহলে নিচে 6, 6 দুগুণে 12 বিয়োগ 1, 12 বিয়োগ 1 11, তাহলে 11/6, 11/6, তাহলে অতএব টি ইকুয়াল টু পরের বার হচ্ছে 11 π/3 6 18, ঠিক আছে? পরের বার হচ্ছে 11 π/3 6 18, তাহলে পরের বার এটা, ওকে? তাহলে প্রথমবার এটা, পরের বার এটা, তা আমাদের প্রথমবার চাইছে, এই প্রথমবার এটাই অ্যান্সার, এটা আমাদের লাগবে, ঠিক আছে? আরেকটা ভাবে যদি করা যায়, আরেকটা ভাবে কিভাবে দেখো, π/6 কোণের মান কত, π/6, তাহলে এখান থেকে এখানে আসতে হবে, ওমেগা কত, ওমেগা দেখো এই যে ওমেগা টি, ওমেগা টি, তাহলে ওমেগা হচ্ছে 3, ওমেগা 3 পাইলাম যে ওমেগা হচ্ছে 3, ওমেগা 3 ওমেগা টি। এবার কোণ হচ্ছে π/6, এখান থেকে এখানে আসবে, এখান থেকে এখানে আসবে, তো এখান থেকে এখানে আসতে গেলে টি এর মানটা বের করতে হবে, তাহলে থেটা ইকুয়াল টু ওমেগা টি, থেটার মান কত, π/6, π/6 ইকুয়াল টু ওমেগা 3t, অতএব টি ইকুয়াল টু π/3 6 18। ভাই এটা তো হলো না, না এটা হবে না, এটা তো দেখো ভালো করে দেখো, এটা তো এদিক দিয়ে ঘুরে আসবে, যাত্রা এখান থেকে শুরু, টি ইকুয়াল টু যাত্রা এখান থেকে শুরু, এখান থেকে তুমি এদিকে সাম্য অবস্থায় নিয়ে যাবা, উল্টা নিতে হবে, এদিক থেকে এইখানে আসতে হবে, এই যে সাম্য অবস্থায় ফিরে আসবে, তাহলে কোনটা তুমি মানে উল্টা ডিরেকশনে নিছো, তাহলে কোনটা এটা না, বোঝা গেছে? তাহলে এই হিসাবটা ঠিক হচ্ছে না, এদিকে যাবে না, যাবে এইদিকে ঘুরে সাম্য অবস্থা এখানে আসবে, তাহলে এটা যদি π/6 30 ডিগ্রি হয়, তাহলে এই কোণটা কত, 180 থেকে π/6 বাদ, 180 থেকে 30 বাদ, কথা কি বুঝছো? তাহলে এটা পাই মাইনাস π/6, পাই মাইনাস π/6। এবার থেটা ইকুয়াল টু ওমেগা টি, হবে না মানে হবে, তাহলে থেটা কত বসাইতে হবে, পাই মাইনাস π/6 বসাইতে হবে, আর ওমেগা 3 ইন্টু টি। এবার তাহলে নিচে এখানে 6, 6 পাই মাইনাস পাই মানে 5 পাই, 3t, অতএব টি ইকুয়াল টু পাই 3 6 18 ইন্টু পাই। এই বোঝা গেছে? এটা কিন্তু খুবই সুন্দর একটা এমসিকিউ, খুবই সুন্দর, মানে এই যতগুলো এমসিকিউ করলাম আমার তার মধ্যে সবচেয়ে পছন্দের এমসিকিউ এটা খুব ভালো লাগছে। ওকে, নেক্সট বলা হচ্ছে একটি কণা এস এই সেম সরল ছন্দিতে স্পন্দন গতি তৈরি করছে, যার বিস্তার x ইকুয়াল টু 10 সেন্টিমিটার, কৌণিক বেগ ওমেগা ইকুয়াল টু এত,
কণা যদি এক্স ইকুয়াল টু এত সেন্টিমিটার অবস্থানে থাকে এবং কেন্দ্রের দিকে আগাচ্ছে, তাহলে কত সময় পর এটি এক্স ইকুয়াল টু 0 অবস্থান অতিক্রম করবে, অর্থাৎ সাম্য অবস্থা অতিক্রম করবে। তাহলে কি কি তথ্য বলছে আমরা একটু দেখি। এটা হচ্ছে সাম্য অবস্থা। এই হচ্ছে সরল ছন্দিত স্পন্দন গতির পথটা ধরো, সরল ছন্দিত স্পন্দন গতির পথ হচ্ছে ধরো এটা। এবার বলছে এ হচ্ছে 10 সেন্টিমিটার, ওকে, এ 10, ওমেগা দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড। কণা যদি এক্স ইকুয়াল টু 5√3 সেন্টিমিটার অবস্থানে থাকে, কোথায় আছে, এখানে ধরো এখানে আছে, তাহলে এইটা এক্স, এই দূরত্বটা এক্স, 5√3 এত সেন্টিমিটার অবস্থানে আছে এবং কেন্দ্রের দিকে আগাচ্ছে। আচ্ছা, কেন্দ্রের দিকে যাচ্ছে, এদিকে যাচ্ছে, তাহলে কত সময় পরে এটি এক্স ইকুয়াল টু 0 অতিক্রম করবে, কত সময় পরে এই পয়েন্ট অতিক্রম করবে, এইটা আমাদের বের করতে বলছে। বলো, তাহলে পারা যাবে না? ধরো এইটা বৃত্তাকার গতিতে কম্পেয়ার করে নেব। তাহলে বিস্তার এ, এটা হচ্ছে বিস্তার এ 10 সেন্টিমিটার। তারপরে এইটা এই পয়েন্টে আছে, দেখো এদিকে থাকো, হয় এখানে আছে এক্স ইকুয়াল টু 5√3, হয় এখানে আছে নয়তো এখানে আছে। তো এখানে থাকলে এখান থেকে উপরের দিকে যাবে, বিস্তারে যাবে। তো আমাদের বলছে না বিস্তারে যাচ্ছে না, বিস্তারে যাচ্ছে না, কি বলছে, কেন্দ্রের দিকে আগাচ্ছে, তার মানে নিচের দিকে আসছে, তার মানে আসলে এখান থেকে নিচের দিকে আসতেছে, অর্থাৎ এই পয়েন্টে আছে, বুঝছো, এই পয়েন্টে নেই, বুঝলা। এখানে যদি থাকতো তাহলে তো উপরের দিকে যাইতো, পজিটিভ বিস্তারে, বলছে না পজিটিভ বিস্তার না, কেন্দ্রের দিকে যাচ্ছে, এই যে কেন্দ্রের দিকে যাচ্ছে, কেন্দ্রের দিকে, এই যে এখানে আসতেছে, তাহলে এই পয়েন্টে আছে, কি ক্লিয়ার, এই পয়েন্টে আছে। তাহলে এখন এই দূরত্বটা কত, এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু 5√3, দেখো এক্স ইকুয়াল টু 5√3, এই দূরত্বটা, এটা হচ্ছে 5√3, এটা হচ্ছে এই বিস্তার, এর মান 10। এখন আমাদের বলছে কত সময় পরে কেন্দ্রের দিকে পৌঁছাবে, মানে সাম্য অবস্থায় পৌঁছাবে। তাহলে এই কোণে যাচ্ছে, এটা হচ্ছে থিটা। এবার থিটা কোণটা আগে বের করো। লম্ব দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে, সাইন থিটা সাগরে লবণ 5√3 ডিভাইডেড বাই 10, তাহলে কাটাকাটি করে নিচে 2, তাহলে অতএব থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স √3/2, সাইন ইনভার্স √3/2 হচ্ছে সাইন 60 ডিগ্রি π/3, ওকে। তাহলে থিটা হচ্ছে π/3। এবার থিটা ইকুয়াল টু ওমেগা টি, থিটার মান π/3 ওমেগা দেওয়া আছে 2 রেডিয়ান পার সেকেন্ড ইন্টু টি, তাহলে অর্থাৎ টি ইকুয়াল টু π/3 দুগুণে 6, π/6, অপশন এ ডান। এটাও সুন্দর, ঠিক আছে, আগেরটার মতোই, এই কোশ্চেনটাও বেশ সুন্দর। সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার সর্বোচ্চ সরণ ও বেগের অনুপাত কত? সর্বোচ্চ সরণ আর বেগের অনুপাত, সর্বোচ্চ সরণ মানে বিস্তার এ, আর বেগ সর্বোচ্চ বেগ দ্যাট ইজ ওমেগা এ, অনুপাত, তাহলে এ বাই ওমেগা এ, এর অনুপাত 1 ডিভাইডেড বাই ওমেগা, কই, অপশন ডি, শেষ। কঠিন, খুবই কঠিন এটা। একটি কণা এসএসএম করছে যার বিস্তার এ, কৌণিক কম্পাঙ্ক দ্যাট ইজ ওমেগা, পাই রেডিয়ান পার সেকেন্ড, সর্বোচ্চ ত্বরণ চাইছে এ ম্যাক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ, তাহলে পাই স্কোয়ার ইন্টু এর মান 0.1। এবার দেখো 0.1 পাই স্কোয়ার কোথায় আছে, 0.1 পাই স্কোয়ার, এই যে এটা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। 5 সেন্টিমিটার বিস্তার সম্পন্ন কোনো সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার সাম্য অবস্থান হতে 4 সেন্টিমিটার সরণে বেগ ও ত্বরণ সমান হলে কণার পর্যায়কাল কত? কি বলছে, 4 সেন্টিমিটার সরণ অবস্থানে বেগ আর ত্বরণ সমান, বেগ এবং ত্বরণ সমান। বেগের সূত্র কি, ভি ইকুয়াল টু কি, ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এক্স। কোথায়, 4 সেন্টিমিটার সরণ অবস্থানে, এক্স, বিস্তার দেওয়া আছে এ 5 সেন্টিমিটার, বসাই দাও, জাস্ট খালি মানগুলো বসাই দিবা, ঠিক আছে। ওমেগা রুট ওভার এ স্কোয়ার 5 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার 4 স্কোয়ার, ওমেগা স্কোয়ার এক্স এর মান 4, তাহলে এটা হচ্ছে 3, তাহলে ওমেগা 3, আচ্ছা কাটাকাটি করে করা যায়, ওমেগা স্কোয়ার, তাহলে এখানে 3 ওমেগা স্কোয়ার কাটাকাটি করে একটা ওমেগা 4, ওমেগা মানে আমাদের চাইছে কি পর্যায়কাল, ওমেগা মানে 2π/t, তাহলে 3/4, ওমেগা মানে 2π/t, তাহলে অতএব টি পর্যায়কাল, টি ইকুয়াল টু 4 দুগুণে 8π/3, 8π/3 আছে অপশনে, হ্যাঁ আছে তো, 8π/3। এটা পড়ো ভালো করে, খুবই সুন্দর একটা মেসেজ এটা।
বলছে দুটি এসএইচএম যদি সমান বিস্তার এবং সমান কম্পাঙ্কের হয় তবে তাদের উপরিপাতনে এসএইচএম এর বিস্তারের সর্বাধিক হয় যখন তাদের কৌণিক পার্থক্য। বলো, খুবই সহজ জিনিস। যদি সমদশায় মিলিত হয় তখন বিস্তার হয় সর্বোচ্চ। তো সমদশা মানে কত? সমদশা মানে 0, 2 পাই, 4 পাই। দুইটা এসএইচএম সম্পন্ন কণার, সরলসন্ধিত স্পন্দন সম্পন্ন কণার বিস্তার এবং সমান কম্পাঙ্কের, বিস্তার এবং কম্পাঙ্ক সেম, ভালো কথা। তাদের উপরিপাতনে সর্বোচ্চ বিস্তার হবে, তাদের উপরিপাতন হবে এবং বিস্তারটা সবচেয়ে বেশি হবে যখন তারা সমদশায় উপরিপাতিত হবে। তাহলে সমদশা মানে দশা পার্থক্য কত? দশা পার্থক্য হবে 0, 2 পাই ডট 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 2n পাই, পাইয়ের জোড় গুণিতক। এবার আসো দেখো পাইয়ের জোড় গুণিতক, এটা না এটা না এটা না, তাহলে পাইয়ের জোড় গুণিতক 2 পাই, শেষ। বোঝা গেছে? দুটি পেন্ডুলাম ঘড়ি পৃথিবীতে 1 হার্টজ কম্পাঙ্কে দোল খায়। যদি এটিকে এমন এক জায়গায় রাখা হয় যেখানে জি অর্ধেক, তাহলে নতুন কম্পাঙ্ক কত হবে? জি এর মান অর্ধেক করব। টি ইকুয়াল টু, কম্পাঙ্ক চাইছে এফ ইকুয়াল টু 1/2 পাই রুট ওভার জি বাই এল। তাহলে জি যদি অর্ধেক করা হয় তাহলে এফ কি হবে? জি যদি অর্ধেক করা হয়, হাফ করা হয়, তাহলে এফ কি হবে? এফ হবে 1/√2, এফ হবে 1/√2। এফ এর মান তো দেওয়াই আছে 1 হার্টজ, ঠিক আছে? এফ এর মান দেওয়াই আছে 1 হার্টজ। দেখো এফ এর মানটা 1, 1/2 পাই রুট ওভার জি ডিভাইডেড বাই এল। এবার নতুন এফ, F2 1/2 পাই রুট ওভার জি অর্ধেক করব, তাহলে জি/2 নিচে এল, তাহলে 1/2 পাই রুট ওভার জি বাই এল ইন্টু, দেখো এখানে এই হাফ তার আবার রুট, তাহলে হাফ তার রুট। এবার এটার মান কত? এটার মান তো 1, এটার মান তো 1, এই যে এটার মান 1, তাহলে এটা কত? এটা হচ্ছে 1/√2 হার্টজ। অথবা ভাগও দেওয়া যেত, দুইটা সমীকরণ দিয়ে ভাগও দেওয়া যেত, তাও হইতো। ভাই এমনিই তো বোঝা যাইতেছে জি কে অর্ধেক করে দিব, তাহলে আগে যা ছিল তার 1/√2 গুণ হবে, এমনি বোঝা যাইতেছে। একটি আদর্শ পেন্ডুলাম ঘড়ি পৃথিবীতে সঠিক সময় দেখায়। যদি এটিকে চাঁদে নিয়ে যাওয়া হয় তাহলে ঘড়িটি দ্রুত চলবে, ধীরে চলবে, সঠিক সময় দিবে, সময় হারাবে, সময় লাভ করবে, অপশন আছে। তো এটা আগেও এই টাইপের একটা করেছি, তাহলে এটা নিজের পারা উচিত। তাহলে চাঁদে নিয়ে গেলে কি হবে? টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি লিখে ফেলবা। চাঁদে যদি নিয়ে যাই, এলের তো আমি চেঞ্জ করছি না, চাঁদে নিয়ে গেলে জি কমে যাবে, জি কমে যাবে, তাহলে টি আবারও বেড়ে যাবে, তাহলে টি বেড়ে গেলে ধীরে ধীরে চলবে, অনেক বেশি সময় লাগাবে, ধীরে চলবে, তাহলে সময় ধীর সময়, স্লো স্লো চলবে, হয়ে গেল। এবার এইটা দেখো সমীকরণ দেওয়া আছে, তাহলে কৌণিক কম্পাঙ্ক ওমেগা বের করতে হবে, সহজ। 4 ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার 100x ইকুয়াল টু 0, 4 দিয়ে ভাগ দাও। ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার 4 25 100, তাহলে 25x ইকুয়াল টু 0। এবার ডি স্কোয়ার এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। ওমেগা স্কোয়ার হচ্ছে 25, তাহলে ওমেগা হচ্ছে রুট ওভার 25, 5, তাহলে 5 রেডিয়ান পার সেকেন্ড, অপশন এ। ওকে। একটি ব্লক একটি এসএইচএম কম্পোনে পাটাতনের উপর রাখা আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। একটা পাটাতন, এই হচ্ছে একটা পাটাতন, এই পাটাতনের নিচে ধরো একটা স্প্রিং লাগানো আছে, একটা স্প্রিং লাগানো আছে। তো স্প্রিং লাগানো থাকার কারণে ধরো এরকম একটা স্প্রিং দেওয়া আছে নিচে, স্প্রিং লাগানো থাকার কারণে উপরে ধরো যে তুমি উঠছো, উঠে দেখবে অনেক সময় পার্কে টার্কে থাকে, বাচ্চারা এর উপরে মজা করে। তো তুমি এর উপরে উঠছো, উঠে এভাবে দাপাচ্ছ, এভাবে লাফাচ্ছ, এভাবে কাঁপতেছে তলটা, তাহলে এটা একটা এসএইচএম তৈরি হয়েছে। এখন আমাদের বলছে তুমি ধরো এই পাটাতনের উপর আসো, বা এই পাটাতনের উপর একটা ব্লক রাখা আছে। তো আমাদের কি বলছে যে ব্লকের বিস্তার এ এবং এর এসএইচএম এর সর্বোচ্চ ত্বরণ ছোট হাতের এ, এদের মধ্যে সম্পর্ক কি হবে যখন ব্লকটি কন্ট্যাক্ট হারাবে। কন্ট্যাক্ট মানে সংস্পর্শ তলের সাথে কন্ট্যাক্ট থাকবে না। কি হলে কন্ট্যাক্ট থাকবে না, আগে এই শর্তটা ভালো করে বুঝতে হবে। কি হলে কন্ট্যাক্ট থাকবে না? বলো তুমি লিফটে যখন, বলো এই হচ্ছে লিফট, তুমি দাঁড়ানো আছো, লিফট যখন এ ত্বরণে উপরে ওঠে তখন আপাত ত্বরণ কত কত হয়? কার্যকর ত্বরণ জি প্লাসে। লিফট যখন নিচে নামে জি মাইনাসে। আচ্ছা লিফট যখন নিচে নামে তখন
তোমার নিজেরকে একটু হালকা বলে মনে হয় না? কেন? কারণ জি মাইনাস এম জি মাইনাস এ, ওজন কমে যায়। ঘটনা কি করতেছে, এটা হচ্ছে মেঝে, লিফটের মেঝে। যদি উপরে আসে লিফটটা, তুমি তো ধরো নর্মালি তোমাকে যদি শূন্যে নিয়ে আমি ফেলে দিই, জি ত্বরণে পড়বা, নিচে জি ত্বরণে পড়বা। এখন এই লিফটের যে মেঝেটা, লিফটের তলটা, লিফট এ ত্বরণে উপরে উঠতেছে, এ ত্বরণে উপরে উঠতেছে। এই যে লিফটের উপর তুমি দাঁড়ানো, তুমি তো জিতে পড়তা, লিফট এ ত্বরণে উপরে উঠতেছে, এই যে এ ত্বরণে উপরে উঠতেছে, তাহলে জি প্লাস এ, জি প্লাস এ, বুঝছো আমার কথা? এবার লিফট যদি এ ত্বরণে নিচে যায়, তখন তুমি লিফটের মেঝেতে জি ত্বরণের চাপ দিতে যাচ্ছ, আবার চলে যাচ্ছে নিচের দিকে চলে যাচ্ছে, তখন একটু চাপ কম দিতে পারবা, দ্যাট ইজ জি মাইনাস এ। এটা তো বুঝতে পারছো? তাহলে বলো তো, তোমার লিফটের তলা থেকে কন্ট্যাক্টটা বিচ্ছিন্ন হইতে পারে কি হইলে? উপরে ওঠার সময় না নিচে নামার সময়? চিন্তা করে বলো। উপরে উঠলে ঠেলে নিয়ে উপরে উঠতেছে, লিফটের তলা থেকে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হইতে পারে যদি নিচে নামার সময়। নিচে নামার সময় দেখো, এই যে চাপ দিতে যাচ্ছ, দৌড় দিচ্ছে লিফট, তুমি জিতে চাপ দিতে যাচ্ছ, এতে দৌড় দিচ্ছে, কি হলে কন্ট্যাক্ট বিচ্ছিন্ন হয়ে যাবে? যদি লিফটের ত্বরণ এর মানটা জি এর সমান হয়, তাহলে ছুঁই 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 ভাবে লেগে থাকবা, কোনো মতে কন্ট্যাক্ট থাকবে। কিন্তু লিফটের ত্বরণ, নিচের দিকে লিফটের ত্বরণ যদি জি এর চেয়ে বেশি হয়, তখন তোমার পা আর লিফটের তলা ছুঁইতে পারবে না, কন্ট্যাক্ট লেস হয়ে যাবে। বুঝতে পারছো আমার কথা? তাহলে কন্ট্যাক্ট লেস হয়ে যাবে যদি লিফটের ত্বরণ এ জি এর চেয়ে বেশি হয়। বুঝছো? ওকে, এইবার দেখো এটা এইভাবে স্পন্দিত হচ্ছে। তাহলে স্পন্দিত হতে হতে দেখো, এটা হচ্ছে সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে একবার উপরে একবার নিচে, এটাই তো বিস্তার। তাহলে যখন যখন এই মেঝেটা উপরের দিকে উঠবে, ধরো তুমি দাঁড়ানো আছো, যখন উপরের দিকে উঠবে, এটা উপরের দিকে ওঠার সময়, আর যখন নিচের দিকে নামবে, এটা ধরো নিচের দিকে নামার সময়। তাহলে উপরের দিকে উঠলে তুমি যে ত্বরণটা ফিল করতেছো, সেই ত্বরণটা হচ্ছে জি প্লাস এ, আর নিচের দিকে নামার সময় যে ত্বরণটা ফিল করতেছো, সেটা কিন্তু জি মাইনাস এ, তোমার কার্যকর ত্বরণ। লিফট কিন্তু এভাবে স্পন্দিত হচ্ছে। তাহলে উপরে ওঠার সময় তুমি যে ত্বরণটা ফিল করতেছো, মানে লিফট ধরো লিফটের মেঝে এটা উপরে উঠতেছে জি প্লাস এ, নিচে নামতেছে তখন জি মাইনাস এ। তাহলে কন্ট্যাক্ট লেস হয়ে যাবে কি হইলে? কখন, কোন সময় কন্ট্যাক্ট লেস হয়ে যেতে পারে? নিচে নামার সময়। উপরে ওঠার সময় কন্ট্যাক্ট লেস হবে না, উপরে ওঠার সময় তো ব্লককে তোমাকে ঠেলে নিয়ে উপরে উঠতেছে। নিচে নামার সময়, এই যে নিচে নামার সময় এই দেখো কন্ট্যাক্ট লেস হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো আমার কথা? তাহলে নিচে নামার সময় যদি মেঝেটা, এই পাটাতনটা জি এর চেয়ে বেশি ত্বরণে নিচে নামে, তাহলেই কন্ট্যাক্ট লেস হয়ে যাবে। অর্থাৎ এই পাটাতনের ত্বরণ, এই যে পাটাতন তার ত্বরণ এই, সেটা জি এর চেয়ে বেশি হলে কন্ট্যাক্ট লেস হয়ে যাবে। এবার এর ত্বরণের সর্বোচ্চ মানটা, সরল ছন্দিত স্পন্দন, তো ত্বরণের সর্বোচ্চ মান ওমেগা স্কয়ার এ গ্রেটার দেন জি। বোঝা গেছে? ওমেগা স্কয়ার এ গ্রেটার দেন জি। তো এখন আমাদের কি বলছে? ও আচ্ছা, আর তো হিসাব করার দরকারই নেই, আমাদের তো এইটুকুই বলছে, আর দরকারই নেই। এই যে এ গ্রেটার দেন জি, তাহলে অপশন কি? এ গ্রেটার দেন জি। এই যে এটা হলে কন্ট্যাক্ট লেস হয়ে যাবে, আমাদের আর কিছু লাগবে না। আরও অনেক কিছু বলতে পারে, কি বলতে পারে? যে ধরো বিস্তার দিয়ে দিল ওমেগা কত হলে, তাহলে তুমি তখন করবা যে কোনো মতে ধরো কন্ট্যাক্ট লেস থাকবে, বা এ গ্রেটার দেন জি, এ ইকুয়াল টু ওমেগা স্কয়ার এ, এটা গ্রেটার দেন জি। তাহলে ধরো এ এর মান বলে দিল ওমেগা কি হইলে, অথবা ওমেগার মান বলে দিল এ এর মানটা কি হইলে, তাহলে এ গ্রেটার দেন জি বাই ওমেগা স্কয়ার। এই যে জি বাই ওমেগা স্কয়ার, এর মান হইতে হবে জি বাই ওমেগা স্কয়ারের চেয়ে বেশি, অথবা ওমেগা স্কয়ারের মান হইতে হবে ওমেগা স্কয়ার, তার মান হইতে হবে জি ডিভাইডেড বাই এ, তার চেয়ে বেশি। এরকম বিভিন্ন অপশন দিতে পারে। বোঝা গেছে? এবার আসো, এই সিস্টেমের কত দশা পার্থক্যে গতির দিক পরিবর্তিত হয়? গতির দিক পরিবর্তিত হয় মানে একেবারে উল্টা যায়, গতির দিক পরিবর্তিত হয় কত দশা পার্থক্যে? বলো কত দশা পার্থক্যে? পাই দশা পার্থক্যে। পাই দশা পার্থক্যে গতির দিক বিপরীত। যেমন তুমি দেখো, এই যে বৃত্তাকার গতি দিয়ে চিন্তা করো, এখানে ধরো একটা এসএইচএম এর কণা এখানে, আর একটা এসএইচএম এর কণা এখানে, তাহলে এদের গতির দিক দেখো, এ উপরে যাচ্ছে তো এই নিচের দিকে, দেখো গতির দিক ঠিক পরস্পরের বিপরীত। আবার মনে করো সাপোজ এই পয়েন্টে একটা, আর তার বিপরীতে এই পয়েন্টে, তাহলে এর সাথে এর ফেজ ডিফারেন্স পাই 180, তাহলে এটা এইদিকে যাচ্ছে তো এটা এদিকে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে কত দশা পার্থক্যে গতির দিকটা পরিবর্তন হচ্ছে? পাই দশা পার্থক্যে গতির দিকটা পরিবর্তন হচ্ছে, তাহলে পাই হবে, অ্যান্সার হবে পাই। একটি কণার গতি, বা আমি আর একটা জিনিস একটু বুঝাই, যদি সরল ছন্দিত স্পন্দন দিয়ে বুঝাইতে চাই, দেখো
একটা স্প্রিং ধরো এখান থেকে যাত্রা শুরু করছে, তাহলে এটা সাম্য অবস্থা, সাম্য অবস্থা থেকে উপরের দিকে এখানে উঠলো, এই বিস্তারে পৌঁছালো, দেন নিচের দিকে নামতেছে। তুমি একটা জিনিস খেয়াল করো, এইটুকু সময় তো সে উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠছে না, তাহলে এটা ছিল 0, এটা π/2, তাহলে 0 থেকে π/2 দেখো গতির দিক একই দিকে, 0 থেকে π/2 গতির দিক একই দিকে, বোঝা গেছে? 0 থেকে π/2 গতির দিক একই দিকে। এইখানে এসে দেখো গতির দিক বিপরীত হয়ে গেল, এই যে বিপরীত হয়ে গেল। এবার বিপরীত হয়ে দেখো এই যে এই বরাবর চলবে কতক্ষণ পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত গতির দিক একই দিকে, তাহলে এখানে আসবে, এখানে যখন আসবে সেটা হবে 3π/2, তারপরে এখান থেকে আবার উপরের দিকে। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো তো, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গতির দিক এটা, আর এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গতির দিক এটা, বুঝতে পারছো? বোঝা গেছে কথাটা? এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গতির দিক এটা, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত গতির দিক এটা। তাহলে তুমি এবার বলো, দেখো 3π/2 থেকে π/2 ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স পাই, তাই না? 3π/2 বিয়োগ π/2 করো, তাহলে ফেজ ডিফারেন্স কত? পাই। আবার 3π/2 থেকে আবার π/2, পার্থক্য কত? পার্থক্য হচ্ছে পাই, ফেজ ডিফারেন্স পাই। তাহলে ফেজ ডিফারেন্স পাই পরপর গতির দিক পরিবর্তন। এই যে এখান থেকে এই পর্যন্ত গতি উপরের দিকে ছিল, এখানে এসে পরিবর্তন, তাহলে 3π/2 থেকে π/2 ফেজ ডিফারেন্স 180 পাই, বোঝা গেছে? তাহলে পাই পরপর ফেজ ডিফারেন্স হচ্ছে, গতির দিক পরিবর্তন হচ্ছে। একটি কণার গতি x = এত, এর সর্বোচ্চ বেগ Vmax, দ্যাট ইজ ওমেগা এ, এটা এ, আর ওমেগা টি, ওমেগা 3, তাহলে ওমেগা 3 এর মান 2, তাহলে 5 একক, সরি 3 × 6, কী বললাম, 3 × 6 একক। ওকে, অনেকগুলো করে ফেলছি কিন্তু আমরা। যদি কোনো সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার কম্পাঙ্ক f হয়, তবে কণাটির গতিশক্তির কম্পাঙ্ক কত হবে? বলো। সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার কম্পাঙ্ক যদি f হয়, গতিশক্তির কম্পাঙ্ক হবে ডাবল 2f, বিভব শক্তির কম্পাঙ্ক হবে ডাবল 2f, শর্টকাট মুখস্থ 2f কত হবে? দ্বিগুণ। বিভব শক্তি গতিশক্তির কম্পাঙ্ক কত হবে? দ্বিগুণ। এবার কথা হচ্ছে এটা দেখা যায় কিভাবে, এটা হিসাব নিকাশ করা যায় কিভাবে? দেখো, আমরা যদি সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার সরণের সমীকরণ বলি x = দ্যাট ইজ a sin ওমেগা টি। এবার আমি যদি ধরো এখানে ডেল আমি 0 ধরলাম, a sin ওমেগা টি। এবার আমি যদি বিভব শক্তির কথা বলি, আমাদের কি চাইছে? গতিশক্তির কম্পাঙ্ক। আচ্ছা, গতিশক্তি বা বিভব শক্তি এটা নিলেই হলো। ধরো গতিশক্তি ইকে ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, এটা একটা সূত্র। আবার হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা একটা সূত্র। আবার দেখো হাফ এম ভি স্কোয়ার থেকে আবার একটা ত্রিকোণমিতির সূত্র পাওয়া যায়, হাফ এম ভি ইকুয়াল টু ওমেগা বা এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল, ওমেগা টি প্লাস ডেল, এর আবার স্কোয়ার, তাহলে কজ স্কোয়ার ওমেগা স্কোয়ার এ স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার মানে হচ্ছে কে, তাহলে হাফ কে এ স্কোয়ার কজ স্কোয়ার ওমেগা টি প্লাস ডেল। এখন যদি ডেল 0 ধরে আমরা হিসাব করি, ধরো ডেল 0 ধরলাম সুবিধার জন্য, ডেল রাখলেও কোনো সমস্যা নেই, ওই টেনে বেড়াইতে হবে, তার চেয়ে আমরা ডেলটাকে 0 ধরে নিই। তাহলে ডেল 0 ধরে একটা কাজ করি, হাফ কে এ স্কোয়ার আমরা 2 দিয়ে গুণ করি, এই যে 2 কজ স্কোয়ার ওমেগা টি মানে 2 কজ স্কোয়ার থেটা, 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, তাহলে এখানে হাফ আছে 4 হবে। কী করলাম? 2 দিয়ে গুণ করলাম, তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে, কেন? সুবিধার জন্য। 2 কজ স্কোয়ার ওমেগা টি। এবার সূত্র বলো, 2 কজ স্কোয়ার থেটার সূত্র বলো। 2 কজ স্কোয়ার থেটা 1/4 কে এ স্কোয়ার, 2 কজ স্কোয়ার এর সূত্র 1 প্লাস কজ 2 থেটা, কি বুঝছো? 2 কজ স্কোয়ার থেটার সূত্র 1 প্লাস কজ 2 থেটা, তাহলে 2 থেটা মানে ওমেগা টি, দেখো হাফ 1/4 কে এ স্কোয়ার আর 1/4 কে এ স্কোয়ার কজ 2 ওমেগা টি। তাহলে সরল ছন্দিতে স্পন্দনের ক্ষেত্রে ছিল ওমেগা, গতিশক্তির জন্য চলে আসছে 2 ওমেগা, তাহলে ওমেগা মানে 2 পাই এফ, তাহলে এটা মানে 2 × 2 পাই এফ, তাহলে এফ কয় গুণ হলো? এফ দ্বিগুণ হলো, দ্যাট ইজ 2f। বুঝতে পারছো? ম্যাথমেটিক্যালি এটা এইভাবে বোঝা যায়। আবার চিত্র এঁকে বোঝা যায়। চিত্র এঁকে কীভাবে বোঝা যায়? দেখো, আমি যদি সরণের গ্রাফ আঁকি, তাহলে সরণের গ্রাফ হচ্ছে এই, বুঝতে পারছো? এটা হচ্ছে সরণের গ্রাফ। আর আমি যদি গতিশক্তির গ্রাফ আঁকি,
তুমি একটু গতিশক্তির গ্রাফ দেখিও, তোমার খাতায় আঁকা আছে। গতিশক্তির গ্রাফ এমনিই বোঝা যাচ্ছে, গতিশক্তির গ্রাফ কীভাবে আঁকবো এমনি বোঝা যাচ্ছে। গতিশক্তির গ্রাফ হচ্ছে দেখো কজ স্কোয়ারের গ্রাফ। কজের গ্রাফ কোনটা? কজের গ্রাফ হচ্ছে এই, এখান থেকে শুরু হয়ে এই হচ্ছে কজের গ্রাফ, এটা হচ্ছে কজের গ্রাফ। কজের বর্গ মানে নিচে মাইনাস থাকবে না, এটা উপরে চলে আসবে, এটা উপরে চলে আসবে, বুঝছো? এরকম হবে। তাহলে কজের বর্গের গ্রাফ হবে, কজের বর্গের গ্রাফ এই, এটা হচ্ছে কজের বর্গের গ্রাফ। এইবার তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এর ফ্রিকোয়েন্সি হচ্ছে এই যে এইটুকুতে একটা, তারপরে এই বরাবর আর একটা। তাহলে এর যখন একটা হচ্ছে দেখো, একটা মানে কতটুকু পরপর রিপিট হয়, এর এই যে একটা, এর কয়টা দেখো ওই পর্যন্ত, ওই সময় এগিয়ে এর কয়টা দেখো, এইটুকু হচ্ছে ইউনিক, এরপরে আবার রিপিট, আবার আবার আবার, বুঝা গেছে? রিপিট কতটুকু পরপর রিপিট হচ্ছে, কতটুকু পরপর রিপিট হচ্ছে, কতটুকুতে ইউনিকনেস আছে, এই যে এইটুকুতে ইউনিকনেস আছে দেখো, এইটুকুতে। এরপরে আবার রিপিট দেখো, আমি যদি এটারে কপি করি, ধরো এটারে কপি করলাম, এটারে কপি করলাম, এই যে এইটুকুকে কপি করলাম, কপি করে এই বসালাম, কপি করে এই বসালাম, কপি করে এই বসালাম, দেখছো একই জিনিস রিপিট হচ্ছে। তাহলে এর ইউনিকনেস হচ্ছে এই পর্যন্ত, এইটুকু। তাহলে একটা জিনিস এবার খেয়াল করে দেখো, একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এই যে এইটুকুর মধ্যে এর এক হলে, এর এক দুই, কয়টা? দুইটা। এর এক হলে এর দুইটা, তাহলে এর ফ্রিকোয়েন্সি এফ হলে এর ফ্রিকোয়েন্সি 2f। এই হচ্ছে গ্রাফ থেকে বোঝা, বুঝছো? আর ম্যাথমেটিক্যালি তো দেখাইলাম। আর শর্টকাট হচ্ছে সরলসন্ধিত স্পন্দনের কম্পাঙ্ক এফ হলে বা কৌণিক কম্পাঙ্ক ওমেগা হলে গতিশক্তি বিভব শক্তি এর কম্পাঙ্ক 2f হবে, কৌণিক কম্পাঙ্ক 2 ওমেগা হবে, অর্থাৎ দ্বিগুণ হবে। ওকে, পৃথিবীর ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে ও পৃথিবীর যে কোনো জ্যা বরাবর সুড়ঙ্গ পথে একটি বস্তুকণা ফেলে দেওয়া হলো। এরা সরল দোলন গতি সম্পন্ন হলে তাদের কম্পাঙ্ক যথাক্রমে f1 f2 হলে তাহলে কি হবে? f1 f2 সেম হবে, f1 গ্রেটার দেন f2, f2 গ্রেটার দেন f1। বলো কি হবে? একটা হচ্ছে ব্যাস বরাবর আর একটা হচ্ছে জ্যা বরাবর, ব্যাস বরাবর আর জ্যা বরাবর। বলো কোন ক্ষেত্রে কম্পাঙ্কটা বেশি হবে? বলো দেখি, পর্যায়কালের সূত্রটা কোন ক্ষেত্রে বেশি ছিল, কোন ক্ষেত্রে কম ছিল? মনে পড়ে কিছু? দেখাইছিলাম দুই ক্ষেত্রেই সমান হয়। ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে তুমি আমেরিকা যাবা নাকি কানাডা যাবা ওটা ম্যাটার করে না। ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে তুমি যদি উগান্ডাও চলে যাও, সুড়ঙ্গ পথে ব্যাস বরাবর সুড়ঙ্গ পথে বা জ্যা বরাবর সুড়ঙ্গ পথে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাইতে পর্যায়কাল টি সেম, 2π√r/g ফিক্সড। এক্ষেত্রেও টি ইকুয়াল টু 2π√r/g। তাহলে পর্যায়কাল সেম, তো এফও হবে সেম। তাহলে f1 আর f2 যদি হয় তাহলে তারা সেম হবে, f1 আর f2 সমান থাকবে, বুঝছো? অনেকের মধ্যে ভাই ব্যাস বরাবর পথে জ্যা বরাবর পথে যাইতেও তাই, ইয়েস তাই। এখন এটা বুঝবো কীভাবে, এটা জানবো কীভাবে? এর জন্য ক্লাস করতে হবে, ক্লাস করলে জানতে পারবা। এটার একটা ডেরিভেশন আছে, ডেরিভেশন করে আমরা দেখি এখানেও যা সূত্র হয় এখানেও তাই সূত্র হয়, ঠিক আছে? তো এমসিকিউ ক্লাস তো শর্টকাটে বললাম, একাডেমিক ক্লাসে এটা ডিটেলস আলোচনা করা হয়েছে যে এখানে পর্যায়কাল যা হবে এখানে পর্যায়কাল তাই হবে, দুটা পর্যায়কাল সেম হবে। ওকে, এবার আসো 42 নম্বর। কে ও কে প্রাইম স্প্রিং ধ্রুবকের দুটি ভরহীন স্প্রিংয়ে একই পরিমাণ ভর ঝুলিয়ে সরলসন্ধি স্পন্দনে দুলতে দেওয়া হলো। ভালো কথা। এদের সর্বোচ্চ বেগ সমান হলে বিস্তারের অনুপাত কত? এটা জেইর একটা কোশ্চেন, খুব ভালো একটা কোশ্চেন। বসে এদের সর্বোচ্চ বেগ যদি সমান হয়, আচ্ছা সর্বোচ্চ বেগ ভি ম্যাক্স সমান দুইটারই, ভি ম্যাক্স সেম, তো ভি ম্যাক্স হচ্ছে ওমেগা এ, তাহলে ওমেগা 1 a1 ওমেগা 2 a2, বুঝতে পারছো? সর্বোচ্চ বেগ সেম, দুইটা স্প্রিং, একটা স্প্রিং কনস্ট্যান্ট কে আর একটা স্প্রিং কনস্ট্যান্ট কে প্রাইম, একই পরিমাণ ভর ঝুলিয়ে সরলসন্ধিত স্পন্দনে দুলতে দেওয়া হলো। তাহলে একটার পর্যায়কাল টি, এটা ইকুয়াল টু 2π√m/k, আর একটার পর্যায়কাল টি প্রাইম, এটা 2π√m/k প্রাইম। এখন আমাদের বলছে বিস্তারের অনুপাত কত, অর্থাৎ a1 আর a2 এর অনুপাত চাইছে, a1 আর a2। তাহলে ওমেগা 2/ওমেগা 1, ওমেগা ইকুয়াল টু 2π/t, 2π/t2 ডিভাইডেড বাই 2π/t1, তাহলে t1/2π। এবার বসাও t1, এটা t1 বললাম, প্রথমটা কে, এটা t1, পরেরটা এটাকে t2 বললাম। আচ্ছা, তাহলে t1 হচ্ছে 2π
রুট ওভার এম বাই কে, টি টু হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে প্রাইম, 2 পাই কাটা, তাহলে রুট ওভার এম বাই কে, কে প্রাইম বাই এম, এম এম কাটা, রুট ওভার কে প্রাইম বাই কে, কে প্রাইম ডিভাইডেড বাই কে, কে প্রাইম ডিভাইডেড বাই কে, অপশন এ। ওকে, ডান। একটি স্প্রিং এসআইএসএম সিস্টেমে বস্তুটি সর্বোচ্চ বেগ এত, অ্যামপ্লিচিউড মানে কি বিস্তার, তাহলে সর্বোচ্চ ত্বরণ কত? সর্বোচ্চ বেগ দ্যাট ইজ ওমেগা এ, 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড দ্যাট ইজ ওমেগা এ। সর্বোচ্চ ত্বরণ এমএক্স, এমএক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ। ওকে, অ্যামপ্লিচিউড এটা দেওয়া আছে, অ্যামপ্লিচিউড মানে এ, এটা দেওয়া আছে, তাহলে এখানে এ এর মানটা বসাই, ওমেগা ইন্টু 0.25 ইকুয়াল টু 10, তাহলে এখান থেকে ওমেগা পেয়ে যাবো, ওমেগার মানটা বসাই দিব, আর এ তো জানি, তাহলে 10 ডিভাইডেড বাই 0.25, 40, ওমেগা ইকুয়াল টু 40 বসাও এখানে, 40-এর স্কোয়ার 0.25, 40-এর স্কোয়ার 0.25 গুণ 400 মিটার পার সেকেন্ড স্কোয়ার, অপশন ডি, ডান। 44 নম্বর, স্প্রিং কাটাকাটির একটা সুন্দর ম্যাথ। বলা হচ্ছে একটি স্প্রিংকে 1:2:3 দৈর্ঘ্যের অনুপাতে কাটা হলো। দেখো এই একটা স্প্রিং, এই স্প্রিংয়ের স্প্রিং কনস্ট্যান্ট কে, একে কাটবো 1, 2 এবং 3 অনুপাতে, 1:2:3 অনুপাতে কাটতেছি, এই অনুপাতে কাটতেছি, তার মানে দৈর্ঘ্য, ধরো এর পাক সংখ্যা n, তাহলে এর পাক সংখ্যা 2n, এর পাক সংখ্যা হচ্ছে 3n, বুঝছো? এই অনুপাতে যদি কাটি তাহলে দৈর্ঘ্য মানে পাক সংখ্যা, লেন্থের সাথে পাক সংখ্যা সমানুপাতিক, 1:2:3 অনুপাতে কাটতেছি, তাহলে পাক সংখ্যা n, 2n, 3n পাক সংখ্যা। স্প্রিং কনস্ট্যান্ট k1, স্প্রিং কনস্ট্যান্ট k2, স্প্রিং কনস্ট্যান্ট k3। এবার বলো তাহলে আগেরটার পাক সংখ্যা কত ছিল? তুমি এটারে কেটে 3 টুকরা করছো, n, 2n, 3n, যোগ করো, 2n, n, 3n, আবার 3n, 6n। তাহলে এবার আসো একটা একটা করে হিসাব করি, k1, k2, k3 এর মান। কাটার আগে k ইন্টু 6n, কাটার পরে k1 ইন্টু n, n কাটাকাটি, তাহলে k1 ইন্টু 6k, k ইন্টু 6n, 2n, k2, n কাটাকাটি, তাহলে k2 ইকুয়াল টু 3k, তারপরে k ইন্টু 6n আর 3n ইন্টু k3, n কাটাকাটি, তাহলে k3 ইকুয়াল টু 6/3 2, 2k, তাহলে 6k, 3k, 2k। এই হচ্ছে স্প্রিং কনস্ট্যান্টগুলো। এবার আমাদের কি বলছে আসো, এবার বলছে যদি প্রত্যেকটির সাথে এম ভর লাগিয়ে এসএইচএম তৈরি করা হয় তাহলে তাদের সময়ের অনুপাত, আচ্ছা পর্যায়কালের অনুপাত, টি 2 পাই রুট ওভার এম ডিভাইডেড বাই কে, কে এর সাথে ব্যস্তানুপাতিক, তাহলে T1:T2:T3, এইটা হবে কে এর বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাহলে 1/√k1 1/√k2 1/√k3। এই বুঝতে পারছো? দেখো এম কনস্ট্যান্ট থাকবে, একই ভর ঝুলাচ্ছি, এম কনস্ট্যান্ট থাকবে, কে এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক। এবার কে এর মানগুলো বসে দাও, 1/√6k, 1/√3k, আর 1/√2k, √2k, কে বাদ দাও, তাহলে 1/√6, 1/√3, 1/√2, 1/√6, 1/√3, 1/√2, অপশন সি, ডান। একটি সরল ছন্দিতে স্পন্দন সম্পন্ন কণার ত্বরণের সমীকরণ দেওয়া আছে, খুবই সুন্দর কোশ্চেন, যেখানে বি হচ্ছে একটা ধ্রুবক, তাহলে কণার পর্যায়কাল কত? এ ইকুয়াল টু মাইনাস bx, এ ইকুয়াল টু সমীকরণ আমরা কি জানি সরল ছন্দিতে স্পন্দনের ক্ষেত্রে ত্বরণ এবং সরণের সম্পর্কের সমীকরণ, এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কয়ার এক্স। কম্পেয়ার করো, কম্পেয়ার করলে ওমেগা স্কয়ার মানেই তো বি, আমাদের পর্যায়কাল চাইছে, ওমেগা স্কয়ার ইকুয়াল টু যদি বি হয়, ওমেগা মানে 2 পাই বাই টি, এটা ইকুয়াল টু রুট ওভার বি, তাহলে অতএব টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার বি। অপশন কোথায়? 2 পাই রুট ওভার বি, অপশন বি, ডান। ওকে, দুটি সরল ছন্দিতে স্পন্দন গতির ব্যবকলন সমীকরণের সমাধান সাইন ও কোজাইনের ফাংশন হয়, তাহলে এদের মধ্যকার দশা পার্থক্য কত? তোমাকে বলছিলাম একটা প্রশ্নে সাইন এবং কোজাইনের মধ্যে দশা পার্থক্য হচ্ছে π/2, 90 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে π/2, ডি। সাইন এবং কোসাইনের মধ্যে দশা পার্থক্য জানো কেন? দেখো
এটা হচ্ছে সাইনের গ্রাফ, তাই না? আর এটা হচ্ছে কজের গ্রাফ, এটা হচ্ছে কজের গ্রাফ। দেখো সাইনের গ্রাফকে 90 ডিগ্রি শিফট করে দিলে কজ হয়ে যাবে। দেখো সাইনের গ্রাফকে 90 ডিগ্রি যদি শিফট করে দিই, এখান থেকে এখানে এটা 2 পাই, এটা পাই, এটা পাই বাই 2, এটা 3 পাই বাই 2, তাহলে 90 ডিগ্রি সাইনের গ্রাফকে জাস্ট 90 ডিগ্রি শিফট করে দিব। এই যে 90 ডিগ্রি মুছে দিলাম, দেখো এটা কজের সমীকরণ হয়ে গেছে, এই যে এটা কজ হয়ে গেছে। বুঝতে পারছো? বা সাইনের সাথে সাইন থেটা, তার সাথে 90 ডিগ্রি যোগ করে দাও, সাইন 90 ডিগ্রি প্লাস থেটাটা কী হয়ে যাবে? কজ হয়ে যাবে না? কজ থেটা হয়ে যাবে না? বুঝতে পারছো? তাহলে সাইন এবং কজের মধ্যে ফেজ ডিফারেন্স কত? ফেজ ডিফারেন্স পাই বাই 2। এসএইচএম এর কণার শক্তি সর্বাধিক হয় যখন, কণার শক্তি সর্বাধিক হয় যখন মানে কণার শক্তি তো সবসময় সর্বাধিক, কণার শক্তি তো সবসময় সর্বোচ্চ সমান, তাই না? শক্তি, মোট শক্তি। এমন প্রশ্ন করতে পারো বিভব শক্তি সর্বোচ্চ হবে কখন? বিভব শক্তি সর্বোচ্চ হবে বিস্তার, গতিশক্তি সর্বোচ্চ হবে সাম্য অবস্থায়। মোট শক্তি, সরল ছন্দিত স্পন্দনের শক্তি, এটা সর্বাধিক কোথায়? এটা তো সর্বত্র সমান, এটা আবার সর্বাধিক কোথায় হবে? এটা সর্বত্র সেম থাকবে। একটি কণার সরল ছন্দিত স্পন্দনের সমীকরণ দেওয়া আছে, খুব ভালো কথা। যদি চলা শুরুর সময়ে কণার সাম্য অবস্থান থেকে সরণ হয়, মানে যাত্রা শুরুর সময়ে কণার সাম্য অবস্থান থেকে সরণ 5 সেন্টিমিটার হয়, তাহলে টি ইকুয়াল টু 2 সেকেন্ডের দশা কত? আগে আদি দশাটা বের করো, ফাইটা বের করো। এক্স ইকুয়াল টু 10 সাইন 2 পাই টি প্লাস ফাই। ওকে, দেখো এটা কিন্তু সেন্টিমিটার এককে প্রকাশিত, এই যে লাস্টে লেখা আছে সেন্টিমিটার। এক্সের মান বলে দিছে যে সাম্য অবস্থা থেকে 5 সেন্টিমিটার সরণ নিয়ে যাত্রা শুরু। যাত্রা শুরু মানে কি? যাত্রা শুরু মানে টি জিরোতে, টি যখন 0 যাত্রা শুরু, তখন এক্স 5 10 সাইন 0 2 পাই ইন্টু 0 প্লাস 5, তাহলে সাইন 5 ইকুয়াল টু হাফ, সাইন 5 ইকুয়াল টু হাফ। ওকে, তাহলে সাইন কত ডিগ্রির মান? হাফ। 5 ইকুয়াল টু হচ্ছে সাইন 30 ডিগ্রি মানে পাই বাই 6। ওকে, এবার আমাদের বলতেছে যে তাহলে 2 সেকেন্ডে দশা কত? দশা চাইছে আমার, কিন্তু আদি দশা চায় নাই, এটা আদি, এটা আদি দশা, আদি দশা। টি ইকুয়াল টু 2 সেকেন্ডের দশা, যে কোনো মুহূর্তের দশা হচ্ছে এটা, এটা হচ্ছে যে কোনো মুহূর্তের দশা, দশা। তাহলে এবার দশা চাইছে, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে 2 পাই ইন্টু 2 প্লাস 5 মানে পাই বাই 6, তাহলে 4 পাই প্লাস পাই বাই 6, তাহলে 4 প্লাস 1 বাই 6, 4 প্লাস 1 ডিভাইডেড বাই 6, তাহলে 25 বাই 6 আছে নাকি অপশন? হ্যাঁ, ভুল করেছি কিছু? সাইন ইনভার্স হাফ ঠিক আছে তো? সাইন ইনভার্স 0.5 মানে 30, 180 6 তো 30 ঠিকই তো আছে। 2 সেকেন্ডে 2 পাই টি প্লাস 5, 2 পাই টি প্লাস 5, 4 প্লাস 6 ইনভার্স 25 বাই 6। হ্যাঁ, অপশনে নেই। টি ইকুয়াল টু 2 সেকেন্ডে দশা কত? এটা তো 25 বাই 6 পাই হবে, তা ভুল করে ফেলেছি। তাহলে এটা অপশন ছিল না। 13 পাই বাই 6, 7 পাই বাই 3, 3 পাই বাই 6, 25। আচ্ছা, অপশন নেই, অপশন নেই। ঠিকই করছি আমি, সব কিছু ঠিকই করছি। 5 বসাইছি, 10 5 হাফ, সবই ঠিক করছি, তাহলে অপশন নেই। ওকে, আসো এবার একটা গ্রাফ দেওয়া আছে, বলছে একটি সরল ছন্দিত স্পন্দন সম্পন্ন কণার বেগ বনাম সময়ের গ্রাফ নিচে দেওয়া আছে। কণার কম্পাঙ্ক চাইছে, কণার কম্পাঙ্ক। আচ্ছা দেখো, এইখান থেকে এইখানে, এখান থেকে এখানে আসছে, এটাই তো একটা পূর্ণ স্পন্দন না? একটা পূর্ণ, দেখো তো এখান থেকে শুরু করে এই যে এটা, তাহলে এর জন্য সময় লাগছে 0.04, বুঝছো? তাহলে পর্যায়কাল দেওয়া আছে না? বুঝতে পারছো? দেখো তো এটা একটা পূর্ণ স্পন্দন, এই যে একটা পূর্ণ স্পন্দন, বেগ এখান থেকে শুরু করে আবার দেখো এখানে চলে গেছে, যে অবস্থা থেকে যাত্রা শুরু ওই অবস্থা থেকে আবার শুরু হবে আবার। তাহলে একটা পূর্ণ স্পন্দনের সময় দেওয়া আছে, তাহলে পূর্ণ স্পন্দনের সময় দ্যাট মিনস এটা পর্যায়কাল টি দেওয়া আছে, এটা টি দেওয়া আছে 0.04 সেকেন্ড। তাহলে এখান থেকে আমাদের বের করতে হবে কম্পাঙ্ক এফ হচ্ছে এর উল্টা, এফ 1 ডিভাইডেড বাই 0.04, 1 ডিভাইডেড বাই 0.04, 25 হার্জ।
25, তাহলে এখানে অপশন ডি হবে মনে হয়, 25 হার্টজ। ঠিক আছে, ডি নিচে পড়ে গেছে, চাপা পড়ে গেছে। ওকে, শেষ এমসিকিউ শেষ। একটা এসএই সেমে একটি কণার অবস্থান x ইকুয়াল টু এত, কণাটি যখন x ইকুয়াল টু a/2 তখন গতিশক্তি কত? আচ্ছা, গতিশক্তির সূত্র কি? গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু হাফ কে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আমার এই সমীকরণ কোনো কাজে লাগবেই না। লাগবে নাকি কোনো কাজে? কোনো দরকার নেই। এটা আমার গতিশক্তির সূত্র। এটা আমাদের বলতেছে x ইকুয়াল টু যখন a/2, তাহলে হাফ কে আসো এ স্কোয়ার মাইনাস a/2, তাহলে a স্কোয়ার বাই 4, তাহলে হাফ কে নিচে 4 a স্কোয়ার মাইনাস a স্কোয়ার অর্থাৎ 3a স্কোয়ার, তাহলে 3/4 রাখি হাফ কে এ স্কোয়ার। এবার এই হাফ কে এ স্কোয়ার মানেই তো টোটাল শক্তি ই, তাহলে 3/4 টোটাল শক্তি ই, তাহলে 3/4 ই ডি। তাহলে শেষ। ঠিক আছে, তাহলে শেষ। তাহলে আমরা শেষ করে ফেললাম এই অধ্যায়টা। দেখো, সবগুলো টপিক টাচ করেই কিন্তু এখানে কোশ্চেনগুলো করা আছে, এবং কোশ্চেনগুলো চিন্তাভাবনা করা কোশ্চেন, তুমি বইয়ের থেকে ধরো গতানুগতিক কোশ্চেন না। তো মোটামুটি এগুলো করলে ধরো তোমার এই ওভারঅল এই অধ্যায়ের উপরে একটা বেশ ভালো প্রিপারেশন হবে। তুমি চেষ্টা করো প্রবলেমগুলো নিজে নিজে, এমসিকিউগুলো আগে নিজে নিজে সলভ করার। এটা করলে সবচেয়ে বেটার হয়। ভিডিও থামায় থামায় সবচেয়ে মানে নিজে নিজে যদি করো, এটা অবশ্য প্রথমে বলা উচিত ছিল আমার, এটা করলে সবচেয়ে ভালো হয়। বাট তারপরেও তুমি দেখবা, ঠিক আছে, তুমি অ্যাটলিস্ট ক্লাস হইলেও ক্লাসটা দেখো, তাও তুমি অধ্যায়ের অনেক কিছু অজানা জিনিস শিখতে পারবা। ঠিক আছে, এই ক্লাসের মধ্যে অনেক খুঁটিনাটি ব্যাপার আছে যেগুলো তোমার ভাবতে শেখাবে, যেগুলো তোমার এই অধ্যায়টা শেখার প্রতি একটা আগ্রহ জন্ম দিবে। তো পড়ার কোনো বিকল্প নাই, নিজে পড়তে হবে, খাটাখাটনি করতে হবে, খুঁটে বেছে পড়তে হবে, তাহলে গিয়ে ওই যে অ্যাডমিশন টেস্টে তুমি যে স্বপ্নটা দেখতেছ ওইখানে পৌঁছানো যাবে। ঠিক আছে, একাডেমিক থেকে প্রিপারেশনটা ভালোভাবে নাও, তাহলে অ্যাডমিশনে গিয়ে দুঃখ করা লাগবে না, কষ্ট করা লাগবে না। তখন মনে করো যে মজায় মজায় খালি পরীক্ষা দিবা আর চর্চা হবে, এবং পরীক্ষার হলে গিয়ে তোমার মনে হবে যে আরে আমি কত কঠিন কঠিন জিনিস পড়ছি, আর কি আসছে এগুলা, এত সহজ জিনিস আসছে। এই কনফিডেন্সটা তুমি পাবা। পরীক্ষার হলে তোমার হতাশ লাগবে না, পরীক্ষার হল থেকে তুমি একটা হাসি মুখ নিয়ে বের হইতে পারবা। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, টাটা।